কাহন, সাহিত্য দীর্ঘজীবী হোক। সাহিত্যের বিভিন্ন আঙিনা থেকে বাছাই করে নিয়ে আসা কিছু মণি মাণিক্য দিয়ে তৈরি আপনাদের প্রিয় কাহন। হাই, আমি অপরূপা। আজ কাহনে শুনবেন শ্যামল ঘোষের লেখা দারুণ একটি ক্রাইম থ্রিলার। লেখকের লেখালেখির চর্চা শুরু স্কুল জীবনে। প্রথম লেখা ছাপা হয় আসানসোল রামকৃষ্ণ মিশনের স্কুল ম্যাগাজিনে। কলেজের পত্রিকার সম্পাদক 1968 থেকে 1969 সাল। চাকরি জীবনের শুরুতেও অনেক লিটল ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে গল্প, প্রবন্ধ, কবিতা। লিখেছেন উত্তরবঙ্গ সংবাদ পত্রিকায়। টেলিগ্রাফ সানডে ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে ইংরেজি ছোট গল্প। কর্মজীবনে দায়িত্ব বাড়ার সঙ্গে সঙ্গে কলম বন্ধ পড়ে থাকে প্রায় 2 দশক। 2015 সালে 65 বছর বয়সে সমস্ত রকম কাজ থেকে অবসর নিয়ে নতুন করে লেখা শুরু। প্রথমে সামাজিক মাধ্যমে লেখা দিয়ে শুরু করে গত 6 বছরে লিখেছেন 11টি বই, যা পাঠক মহলে সমাদৃত হয়েছে। আজ কাহনে শুনবেন শ্যামল ঘোষের রহস্য কাহিনী মৃতভোজী। গল্প শুরুর আগে 2টো কথা। সিগারেট বা অন্যান্য মাদকদ্রব্য খাবেন না প্লিজ, এগুলি ক্যান্সার সহ আরও অনেক রোগের কারণ। এবং দ্বিতীয়ত, কাহনের গল্প যদি আপনাদের ভালো লাগে তাহলে গল্পতে একটা লাইক এবং কাহনে সাবস্ক্রাইব করার পাশাপাশি কমেন্ট সেকশনের পাশে থাকা হাইপ অপশনে ক্লিক করে দেবেন কাইন্ডলি। শুরু হচ্ছে মৃতভোজী। সম্পূর্ণ উপন্যাসটি শুনবেন একটি পর্বেই। সাহিত্য দীর্ঘজীবী হোক। লোকটার চেহারা আর জামা কাপড় দেখে সিকিউরিটি গেটেই আটকে দিয়েছিল। যদিও খুব একটা দোষ দেওয়া যায় না। বসা গালে 3-4 দিনের না কামানো দাড়ির ছায়া, অস্থির দুটো ছোট ছোট চোখ, রুক্ষ জট পাকানো চুলে চিরুনি চালাবার ব্যর্থ চেষ্টার চিহ্ন। পরনে রংচটা কালো ট্রাউজার, গায়ে একটা ধূসর রঙের জ্যাকেট, তাও অন্তত 2 সাইজ বড়। এই অভিজাত পাড়ায় একেবারেই বেমানান লোকটা, কিন্তু সে নাছোড়বান্দা। চ্যাটার্জি সাহেবের সঙ্গে দেখা না করে সে যাবে না। তাকে নাকি কি একটা খুব জরুরি কথা চ্যাটার্জি সাহেবকে বলতেই হবে। সিকিউরিটির বিজয় পাণ্ডের একেবারেই বিশ্বাস হয় না যে এই চোরের মতো লোকটার সঙ্গে 15 তলার চ্যাটার্জি সাহেবের কোনো কথা থাকতে পারে। গত 3 বছর সে এই বহুতল বাড়ির সিকিউরিটিতে আছে। সে জানে যে কী ধরনের লোক এখানে আসে। চ্যাটার্জি সাহেবের যে সমস্ত গেস্টরা আসেন তারা সব বড় বড় ঝকঝকে গাড়িতে চড়ে আসেন। পায়ে হেঁটে সচরাচর কেউ আসেন না। লোকটাকে কিছুতেই ঝেড়ে ফেলতে না পেরে পাণ্ডে শেষ পর্যন্ত ইন্টারকমে চ্যাটার্জি সাহেবের ফ্ল্যাটের নাম্বার ডায়াল করে। ছুটির দিন, তাই কুণাল চ্যাটার্জি বাড়িতেই ছিলেন। শরীরটাও খুব একটা ভালো নেই, ঠান্ডা লেগে একটু জ্বর জ্বর ভাব হয়েছে। ফোন ধরতে পাণ্ডে জানালো একজন তার সঙ্গে দেখা করতে চায়। কুণাল একটু অবাক হলেন। বিনা অ্যাপয়েন্টমেন্টে তার সঙ্গে দেখা করতে সোজা বাড়িতে চলে এসেছে। নিশ্চয়ই কোনো উটকো লোক, না হলে তো তাকে ফোন করে আসতো। একটু বিরক্ত হয়েই জিজ্ঞেস করলেন, নাম क्या बताया? লোকটা নিজের নাম কিছু বলেনি। পাণ্ডে জিজ্ঞেস করতে বলল, साहब को बोलो जेरी ने भेजा है हमको, जेरी डिसूजा। একটু থেমে আবার যোগ করল, जो आदमी साहब का बेटा को गिटार सिखाता था। কুণাল অবশ্য জেরি ডিসুজা নামটা শুনেই চিনতে পারলেন। একটু ইতস্তত করে বললেন, मैं नीचे आ रहा हूँ, उस आदमी को इंतजार करने के लिए बोलो। লোকটাকে কুণাল ওপরে ডাকতে চাইলেন না। একজন জেল খাটা আসামির কাছ থেকে এসেছে কি কথা বলতে তা তিনি আন্দাজ করতে পারছেন না। কিন্তু সে যাই হোক, এই লোকটাকে তার বিলাসবহুল অ্যাপার্টমেন্টের বসবার ঘরে ডাকা যায় না। 10 মিনিট পরে নিচে লবিতে নেমে এলেন চ্যাটার্জি। পাণ্ডের মতো তাঁরও লোকটার চেহারা খুব একটা পছন্দ হলো না।
পাণ্ডে দেখিয়ে দিতে লোকটা এগিয়ে এলো তাঁর দিকে। হাতটা একটু তুলল, তবে সেটা কপাল পর্যন্ত পৌঁছল না। ভাঙা গলায় বলল, সাহেব, জেরি আপনার ঠিকানা নিয়ে আপনার সঙ্গে দেখা করতে বলেছে। ওর খুব বিপদ। কপালে দুটো ভাঁজ পড়ল কুণাল চ্যাটার্জির। জেরির সঙ্গে কোথায় দেখা হলো তোমার, মানে আপনার? লোকটা একবার এদিক ওদিক তাকালো। যখন দেখল বিজয় পাণ্ডে একটু দূরে আছে, তখন গলা নামিয়ে বলল, সাহেব, আমি ওর সঙ্গে একই জেলে ছিলাম। 2 দিন আগে ছাড়া পেয়েছি। কলকাতায় কাল পৌঁছেছি। কালকেই আসতাম সাহেব, কিন্তু কথাটা অসমাপ্ত ছেড়ে দেয় লোকটা। বিতৃষ্ণায় মনটা কুঁকড়ে ওঠে কুণালের। জেল ফেরত লোকটার সঙ্গে এই খোলা লবিতে দাঁড়িয়ে বেশিক্ষণ কথা বলা যাবে না। লোকটার চেহারাও চোরের মতো। তাড়াতাড়ি কথা শেষ করার জন্য জিজ্ঞাসা করেন, জেরির কি বিপদ? আবার এদিক ওদিক দেখে লোকটা সাবধানে জানায়, जान का खतरा है साहब। ওরা ওকে মেরে ফেলতে পারে, ওর লাশ भी गुम হয়ে যাবে। জেলের মধ্যে জেরিকে মেরে ফেলবে? কি করেই বা পারবে? এবার লোকটার মুখে একটা বাঁকা হাসি খেলে যায়। এ সাহেব কি করে জানবে জেলের ভেতর কি হয় আর কি হতে পারে? মুখে বলে, আমি আর কিছু জানি না সাহেব। জেরি আপনাকে খবর দিতে বলেছিল, আপনাকে জানিয়ে দিলুম। আপনি যদি ওকে মদদ করতে পারেন তাহলে হয়তো বেঁচে যেতে পারে। ঠিক है साहब, अब हम चलते हैं। আর উত্তরের অপেক্ষা না করে লোকটা দ্রুত পায়ে গেটের দিকে যায় এবং বাইরে রাস্তার পথচারীদের ভিড়ে মিশে যায়। এদিকে চিন্তিত কুণাল লিফটের দিকে এগিয়ে যেতে যেতে ভাবেন, লোকটার নাম জিজ্ঞাসা করা হলো না। যদি আবার ওর সঙ্গে যোগাযোগ করতে হয়, সেটা কিভাবে করবেন তাও জিজ্ঞেস করা হলো না। জেরাল্ড ডিসুজা তার ছোট ছেলেকে 2 বছর স্প্যানিশ গিটার শিখিয়েছে। বেশিরভাগ টিনেজারের মতো কুণালের কনিষ্ঠ পুত্র তোজোও 2 বছর পরে পরেই তার জীবনের লক্ষ্য পাল্টায়। 12-13 বছর বয়স পর্যন্ত সে তার দাদাকে অনুকরণ করে এসেছে। দাদা জোজো কলেজের ফার্স্ট ইয়ারেই কলেজ ক্রিকেট টিমে খেলার জন্য নির্বাচিত হয়ে গেছে। সে একটু সিরিয়াস, পড়াশোনা এবং ক্রিকেট দুটোই মন দিয়ে অভ্যাস করে। দাদার দেখা দেখি তোজো স্কুলে ক্রিকেট খেলতো, কিন্তু রোদ্দুরে দাঁড়িয়ে ফিল্ডিং করাটা তার মোটেও পছন্দ হতো না। সেজন্য অল্প দিনের মধ্যেই তেন্ডুলকার হবার বাসনা জলাঞ্জলি দিয়ে রকস্টার হবার শখ জন্ম নিল তার 14 বছরের মস্তিষ্কে। কুণাল ছেলেদের পড়াশোনা এবং ভবিষ্যৎ নিয়ে আর 5 জনের মতো অতিরিক্ত মাথা ঘামানোর পক্ষপাতী নন। তার মতে এই বয়সে লেখাপড়া নিয়ে অতিরিক্ত চাপ দিলে এদের সহজাত বুদ্ধির বিকাশ হবে না। তাছাড়া জোজোর মতো ভালো না হলেও তোজো পড়াশোনায় নেহাত খারাপ নয়। তাই সে যখন গিটার শিখতে চাইল, তখন খোঁজ খবর করে জেরাল্ড ডিসুজাকে নিযুক্ত করেন তোজোর গিটার শিক্ষক হিসেবে। অফিসেরই এক সহকর্মী যোগাযোগ করিয়ে দেয়। প্রথম দিনেই এই ফর্সা ছিপছিপে অ্যাংলো ইন্ডিয়ান ছেলেটিকে কুণালের বাড়ির সবার ভালো লেগে গিয়েছিল। গিটারের হাত খুবই ভালো, এমনকি গানের গলাও ভালো। সে এসেই বলেছিল, আমাকে জেরি বলে ডাকবেন, আর তুমি বলবেন। হাসি খুশি ছেলেটি তার সহজ ব্যবহারের জন্য কুণাল, তার স্ত্রী সুজাতা, তোজো, এমনকি গম্ভীর জোজোরও প্রিয় পাত্র হয়ে উঠেছিল। পরে যখন জানা গেল জেরি অনাথ, 7 বছর বয়সে ওর মা মারা যাওয়ার পর থেকে একটা অনাথ আশ্রমে থেকে বড় হয়েছে, তখন সুজাতার জেরির ওপর স্নেহ আরও বেড়ে যায়। জেরি তখন অবশ্য অনাথ আশ্রমে থাকতো না। গিটার শিখিয়ে এবং একটা ব্যান্ডের লিড গিটারিস্ট হয়ে ওর যা রোজগার হতো, তাতে একলা মানুষের মোটামুটি চলে যেত। তবে জেরি তার অনাথ আশ্রমের সঙ্গে যোগাযোগ রাখত, তার সাধ্যমতো সাহায্যও করত। এমনকি ওর অনুরোধে কুণাল ও সুজাতাও সেই অনাথ আশ্রমে গিয়েছিলেন, টাকা পয়সাও দিয়েছেন। এছাড়াও কুণালের চেনা পরিচিতদের কেউ কেউ তাদের ঘরোয়া অনুষ্ঠানে গিটার বাজানোর জন্য জেরিকে আমন্ত্রণও জানিয়েছে, অবশ্যই পারিশ্রমিকের বিনিময়ে। কিন্তু তোজোর রকস্টার হওয়ার স্বপ্ন খুব একটা দীর্ঘস্থায়ী হলো না। তাছাড়া তার মাধ্যমিক পরীক্ষার চাপ সামনেই। তোজোর শেখার আগ্রহে ভাঁটার টান বুঝতে পেরে জেরি নিজেই একদিন কুণাল চ্যাটার্জিকে একটু সংকোচের সঙ্গে বলল, আঙ্কেল, তোজোর বোধহয় খুব একটা আর গিটার শেখার মন নেই, তাছাড়া ওর পড়ার চাপও আছে।
কুণালও মনে মনে কিছুদিন ধরে এটাই ভাবছিলেন, কিন্তু জেরিকে কিভাবে কথাটা বলা যায় সেটা নিয়ে দ্বিধায় ছিলেন। সমস্যার সমাধান সে নিজেই করে দিল। জেরি জানালো আরেকটা জায়গায় সে গিটার শেখানোর কাজ পেয়েছে। এক মারোয়ারি শিল্পপতির মেয়ের গিটার শেখার খুব শখ। কুণাল ও সুজাতা দুজনেই ওর কাছে কথা আদায় করে নিলেন যে মাঝে মাঝে সে যেন এই বাড়িতে আসে। এই সব ঘটনা 2 বছর আগের। জেরি কথা রেখেছিল 2-3 মাসে একবার করে সে আসতো। নতুন কোনো গান তুলে থাকলে আঙ্কেল আন্টিকে শুনিয়ে যেত। ও এলে সুজাতা না খাইয়ে ছাড়তেন না। ইতিমধ্যে সে বাংলা ছায়াছবির একজন সঙ্গীত পরিচালকের সঙ্গেও ছোটখাটো কাজ শুরু করেছে। 8-9 মাস আগে খবরের কাগজে একটা ছোট্ট খবর কুণালের চোখে পড়ে। খ্যাতনামা শিল্পপতির বাড়িতে চুরির দায় তাঁর কন্যার সঙ্গীত শিক্ষক গ্রেফতার। নিচে সংক্ষেপে লেখা ঘটনার বিবরণে চোরের নাম উল্লেখ করা হয়েছে, জেরি ডিসুজা। সব শুনে সুজাতা বললেন, না না, অসম্ভব। আমি কিছুতেই বিশ্বাস করব না জেরি চুরি করতে পারে। নিশ্চয়ই এর পেছনে অন্য কোনো ঘটনা আছে। কুণালের যা সামাজিক অবস্থান, সেখান থেকে একজন চুরির মামলার আসামির সম্পর্কে খোঁজ খবর করা অসুবিধাজনক হওয়া সত্ত্বেও কুণাল জেরির বিষয়ে নিজের চেষ্টায় অনুসন্ধান চালালেন। এক বিশাল বহুজাতিক কোম্পানির হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের সর্বেসর্বা তিনি। মানুষ চিনতে চট করে ভুল হয় না। তিনিও তার স্ত্রীর মতো মনে করেন এই দুর্ভাগা সহজ সরল ছেলেটি চোর হতে পারে না। কলকাতার যে অভিজাত ক্লাবটিতে তার যাতায়াত আছে, সেখানে এই মারোয়ারি শিল্পপতিকে 2-3 বার দেখেছেন। এমনকি প্রতিবারই নিরামিষাশী এই স্থূলকায় লোকটিকে রাত্রে বাড়ি ফেরবার সময় মাতাল অবস্থায় 2-4 জন চাপরাশির কাঁধে ভর দিয়ে কোনো রকমে গাড়ির পিছনের সিটে শরীরটা ছেড়ে দিতে দেখেছেন। যদিও তার সঙ্গে কোনোদিন পরিচয় হওয়ার সুযোগ হয়নি। অবশ্য তার তরফ থেকেও আগ্রহের যথেষ্ট অভাব ছিল। কুণাল ক্লাবের সিনিয়র মেম্বার জিএস চৌধুরী শরণাপন্ন হলেন। গৌরীশঙ্কর চৌধুরীকে ক্লাবের সবাই এক ডাকে জিএস বলে চেনে। ষাটোত্তীর্ণ পুরনো বনেদি বাড়ির সন্তান গৌরীশঙ্করকে মেদহীন সুপুরুষ চেহারা আর ভরাট গলার আওয়াজের জন্য ভিড়ের মধ্যেও আলাদা করে চেনা যায়। তার আরেকটা গুণ, বহু লোকের সঙ্গে যোগাযোগ থাকার জন্য অনেক খবর রাখেন বা প্রয়োজনে জোগাড় করে দিতে পারেন। জিএস একদিনের মধ্যে খোঁজ খবর করে ফোন করলেন চ্যাটার্জিকে। চ্যাটার্জি, তোমার ওই অ্যাংলো ইন্ডিয়ান ছেলেটিকে ফাঁসানো হয়েছে বলে মনে হচ্ছে। জিএস এর কাছে যা জানা গেল, সুরানা নামক এই মারোয়ারি ইন্ডাস্ট্রিয়ালিস্টের ছোট মেয়েকে জেরি গিটার শেখাতো। মেয়েটি কতদূর গিটার শিখেছিল জানা নেই, তবে সে জেরির প্রেমে পড়ে। সম্ভবত জেরির দিক থেকেও সাড়া পায় মেয়েটি। ইংলিশ মিডিয়াম স্কুলে পড়া সুন্দরী মেয়ে নেহা রক্ষণশীল মারোয়ারি বাড়ির সংস্কার বিশেষ কিছুই মানে না। বন্ধুবান্ধবদের বাড়ির পার্টিতে গিয়ে আমিষ খাওয়া, মাঝে মধ্যে 1-8 গ্লাস বিয়ার খাওয়া, যা উচ্চবিত্ত সমাজের ছেলে মেয়েদের মধ্যে এমন কিছু ব্যাপার না হলেও সুরানা পরিবারে অকল্পনীয়। জেরির দিক দিয়ে নেহা সুরানার প্রতি আকৃষ্ট হওয়াটা অনেকের ওই বামন হয়ে চাঁদে হাত দেওয়ার মতো ব্যাপার মনে হতে পারে, কিন্তু যারা জেরিকে চেনে তারা জানে যে সামাজিক অবস্থান, অর্থের আভিজাত্য এসব জেরির কাছে অর্থহীন। অনাথ আশ্রমে বড় হওয়ার জন্য এইসব মেকি শ্রেণীভেদগুলো ও ভালো বুঝে উঠতে পারত না। সবার সাথেই সহজ সরলভাবে মিশে যেত। কেউ প্রতিদানে ভালো ব্যবহার করলে ভীষণ খুশি হতো, আবার কেউ বন্ধুত্বের বাড়ানো হাত ফিরিয়ে দিলে সে নিয়ে মন খারাপ করে থাকতো না। সুন্দরী একটি উদ্ভিন্ন যৌবনা মেয়ের প্রেমের প্রস্তাব জেরি স্বাভাবিকভাবেই গ্রহণ করেছিল। কিন্তু এসব ব্যাপারে যা হয়, শ্রীমতী সুরানার সজাগ চোখে প্রেমিক যুগল ধরা পড়ে গেল। জেরির কাছে নেহার গিটার শেখা বন্ধ হলো, কিন্তু নেহা যথেষ্ট দুঃসাহসী, তাই ওদের লুকিয়ে চুরিয়ে দেখা সাক্ষাৎ বন্ধ হলো না। এর মধ্যে একদিন ওরা ঠিক করল পালিয়ে গিয়ে বিয়ে করবে। দুজনেই অনভিজ্ঞ, তথাকথিত সভ্য সমাজের জটিলতা সম্পর্কে একেবারেই ওয়াকিবহাল নয়। ওরা ঠিক করল পালিয়ে জামশেদপুরে গিয়ে বিয়ে করবে। কলকাতায় ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। জামশেদপুরে জেরির এক বন্ধু থাকে,
তার সাহায্যে ম্যারেজ রেজিস্ট্রারের অফিসে নোটিশ দিয়ে রেখেছিল। তারপর একদিন ওরা হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে পালায়। এদিকে নেহা তার বাবার ব্যবসা সম্বন্ধে কিছুই জানত না, জানলে অন্তত জামশেদপুর যেত না। সুরানার ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গায় ফলাও কারবার। জামশেদপুরে তার অফিসে কর্মচারী, পিয়ন, দারোয়ান নিয়ে জনা 40 লোক চাকরি করে। কাছেই একটা ছোট শহরে তার কারখানাও আছে। এই সূত্রে পুলিশের সঙ্গে তার প্রচুর দহরম মহরম। জেরি আর নেহা যেদিন বিয়ে রেজিস্ট্রি করে সেদিনই ধরা পড়ে যায়। আসলে ওদের একটা বড় ভুল হয়ে গিয়েছিল। নেহার কাগজে কলমে সাবালিকা হতে তখনও 3 মাস বাকি ছিল। সুরানা খবর পেয়ে টানা গাড়িতে সস্ত্রীক পৌঁছে গেল, সঙ্গে 2 ছেলে ও 2 জন সশস্ত্র বডিগার্ড। পুলিশ জেরিকে হাজতে নেওয়ার পর অবিশ্বাস্য দ্রুততায় চার্জশিট পেশ করে। তার বিরুদ্ধে অভিযোগ নাবালিকাকে অপহরণ, ধর্ষণ ও চুরি। তারা যে হোটেলে উঠেছিল তার ঘর তল্লাশি করে পুলিশ নেহার মায়ের একটি বহুমূল্য নেকলেস উদ্ধার করে। আরও নিশ্চিন্ত হবার জন্য 2 প্যাকেট গাঁজাও নাকি খুঁজে পায় তারা জেরির ব্যাগ থেকে। সুরানার ওখানে যা প্রতিপত্তি, সে চাইলে পুলিশ ওর ব্যাগে কোহিনূর খুঁজে পেয়েছে বলতেও রাজি হয়ে যেত। কোর্টেও কেসটা খুব তাড়াতাড়ি ওঠে। নেহা সুরানা সাক্ষ্য দিতে ওঠে, বলে যে সে স্বেচ্ছায় ঘর ছেড়েছে জেরির সঙ্গে এবং তাদের মধ্যে কোনো রকম শারীরিক সম্পর্ক হয়নি। তবে নেহা ও জেরি কিছুতেই ব্যাগে গহনা ও গাঁজা থাকার কোনো ব্যাখ্যা দিতে পারে না। কাজেই বেশ কয়েকটি ধারায় জেরির 8 বছরের জেল হয়ে যায়। তার বন্ধুদের এবং যে অনাথাশ্রমে সে বড় হয়েছিল সেখানকার বৃদ্ধ ফাদার টমাসের আপ্রাণ চেষ্টা ব্যর্থ হয়। ক্রন্দনরতা নেহাকে জোর করে বাড়িতে নিয়ে আসা হয়। তারপর থেকে সে প্রায় গৃহবন্দী। জেরিকে সাজা খাটতে পাঠিয়ে দেওয়া হয় ঝাড়খণ্ডের এক জেলা শহরের ছোট্ট জেলে। নেহাকে সম্ভবত বিদেশে পাঠিয়ে দেওয়া হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব নিজেদের সমগোত্রীয় কোনো সুপাত্র খুঁজে তার বিয়ে দিয়ে দেওয়া হবে। সুরানা পরিবারে স্ত্রী স্বাধীনতা শব্দটি কথোপকথনে কোনোদিন ব্যবহৃত হতে শোনা যায়নি। নেহাকে ছাত্রজীবনে একটু নীল আকাশের ব্যতিক্রমী স্বাদ দেওয়া হয়েছিল, কারণ তার বাবা মা জানত অচিরেই তার ডানা কেটে খাঁচায় পুড়ে ফেলা হবে। এরপর স্বাভাবিক কারণেই কুণাল জেরির ব্যাপারে আর কোনো খোঁজ খবর করতে পারেননি। জেরির হিতাকাঙ্ক্ষীদের হায়ার কোর্টে আপিল করার ইচ্ছে থাকলেও সাধ্য ছিল না। তাছাড়া করলেও কোনো লাভ হতো কিনা সন্দেহ আছে, কারণ সুরানা আর ঝাড়খণ্ড পুলিশ আঁটঘাট বেঁধেই সব করেছিল। সাক্ষ্য প্রমাণ সব ওর বিপক্ষে ছিল এবং নেহা তখনও সাবালিকা হয়নি। এক হাতে তুলাদণ্ড এবং অপর হাতে তরবারি, কিন্তু চোখে মোটা করে কাপড় বাঁধা থাকায় ন্যায়ের প্রতিমূর্তি দেখতে পান না। তার তুলাদণ্ডটি অনেক সময় ঠিকমতো কাজ করে না। জেরির জন্য খারাপ লাগা ছাড়া কুণাল এবং তার পরিবারের সবাই আর কী বা করতে পারতেন। অন্তত কুণাল নিজের বিবেককে এই কথা বলেই সান্ত্বনা দেন। তিনি জানেন বিত্ত ও প্রতিপত্তির জোরে একটা নির্দোষ ভালো ছেলে আজ জেল খাটছে, কিন্তু এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গেলে তার কমফর্ট জোন থেকে বার হতে হবে, যেটা তার দ্বারা হয়ে উঠছে না। আজ এই চোরের মতো লোকটা কুণাল চ্যাটার্জিকে চিন্তায় ফেলল। তিনি আন্দাজ করেছিলেন যে জেরিকে হয়তো পুরো সময়টা জেল খাটতে হবে না, বছর 5 মধ্যেই সে ছাড়া পেয়ে যাবে। তখন জেরির জন্য উনি কিছু করবেন। কিন্তু এ তো বলে গেল জেরির জান কা খাতরা। কে মারবে জেরিকে? সুরানা ওকে খুন করাবে? সে সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যায় না। আবার গৌরীশঙ্কর চৌধুরীর শরণাপন্ন হলেন কুণাল। রূপোর চামচ মুখে জন্ম এবং সমাজের উঁচু স্তরে ঘোরাফেরা হলেও জিএস ঠিক ছাঁচে গড়া নাক উঁচু স্টেটাস সর্বস্ব মানুষ নন। 2 দিন পর জিএস কুণালকে তার এক পুরনো বন্ধুর সঙ্গে আলাপ করাবার জন্য নিয়ে যান কলকাতার আরেকটি অভিজাত ক্লাবে। রজত শুভ্র মজুমদার আইপিএস অফিসার, আইবি থেকে সবে অবসর নিয়েছেন। তিনি যে পদে ছিলেন অবসর নেওয়ার পরও আরও বেশ কিছুদিন কম চাপের সরকারি উচ্চপদ আঁকড়ে বসে থাকতে পারতেন,
কিন্তু চাকরি করতে তাঁর আর ভালো লাগছিল না। অর্থের অভাব নেই, ছেলেরাও প্রতিষ্ঠিত। এবার তিনি অবসর জীবন উপভোগ করতে চাইছিলেন। চাকরিতে বীতশ্রদ্ধ হওয়ারও অবশ্য কিছু কারণ ছিল। আপোষ করার মনোবৃত্তি না থাকায় বেশ কয়েকবার ভীমরুলের চাকে খোঁচা দিয়ে নিজের ওপরওয়ালাদের অস্বস্তিতে ফেলেছেন এবং রাজনৈতিক নেতাদের চক্ষুশূল হয়েছেন। রজত শুভ্র সব শুনে প্রশ্ন করলেন, এই ছেলেটিকে মেরে সুরানার কি লাভ? কুণাল মুখ খোলার আগেই জিএস বললেন, ওয়েল, একটা হতে পারে ভবিষ্যতে জেরি যাতে ওর মেয়ের সঙ্গে আর যোগাযোগের চেষ্টা না করতে পারে। তাছাড়া এটা তো পরিষ্কার যে গয়না আর গাঁজার প্যাকেট ওর ব্যাগে প্লান্ট করা হয়েছিল সার্চ করার সময়। তোমাদের পুলিশের নিচতলায় এসব হাতসাফাই তো কোনো বড় ব্যাপার নয়। পরে এসব নিয়ে যদি আবার জেরি কারোর সাহায্য পেয়ে খোঁজ খবর করায়, তাহলে বলা যায় না, সত্যটা বেরিয়েও আসতে পারে। না না, দ্বিতীয় সম্ভাবনা নেই বললেই চলে, কারণ ঝাড়খণ্ড পুলিশ বেশ গুছিয়ে ফাঁসিয়েছে ওকে। তবে প্রথম যুক্তিটা মাথায় রাখলাম আমি। আচ্ছা, কোন জেলে আছে জানো কি? কুণাল জানতেন ঝাড়খণ্ডের এক ডিস্ট্রিক্ট সাব জেলে জেরিকে রাখা হয়েছে। জায়গার নাম শুনে রজত শুভ্র একটু অবাক হলেন। সে কি, ছেলেটি তো শিক্ষিত। সাধারণত এরকম বন্দীদের বড় জেলেই রাখা হয়। ওকে কোনো সেন্ট্রাল জেলে না রেখে ওখানে পাঠানো হলো কেন? এইসব জেলে তো গ্রাম্য চোর ডাকাতি বেশি থাকে। বড় জেলের থেকে এরকম ছোট জায়গায় কাজ হাসিল করার সুবিধা বেশি হইচই হবে না। যদি সত্যিই জেরিকে ওদের সরিয়ে দেওয়ার প্ল্যান থাকে, তাহলে তার ছক তৈরি হয়েছে ওর গ্রেফতারের সময় থেকেই। অন্য অপরাধীদের দিয়েই কাজ হাসিল করা যাবে। কেউ কিছু জানার আগে লোক দেখানো একটা পোস্টমর্টেম করে লাশ উধাও করে দেবে। রজত শুভ্র খুব তাড়াতাড়ি তার নেটওয়ার্ক কাজে লাগালেন। কুণালের কাছে যে লোকটি খবর নিয়ে এসেছিল তার নাম চুন্নিলাল মাহাতো। কুণালকে সে বলেছিল, 2 দিন আগে ছাড়া পেয়েছি। সেইটাকেই সূত্র ধরে তার নাম এবং কার্যকলাপ সম্পর্কে জানা গেল। লোকটা ছোট অপরাধী, চুরি তার প্রধান পেশা। বাইপাসের ধারে এক বস্তিতে থাকে। কাজের এলাকা আসানসোল, ধানবাদ, রাঁচি, জামশেদপুর ইত্যাদি। ওকে খুঁজে বের করতে খুব একটা বেগ পেতে হলো না। রজত শুভ্রর অনুরোধে তার বন্ধু কলকাতা পুলিশের একজন বড় কর্তা চুন্নিলালকে জিজ্ঞাসাবাদের জন্য তার বস্তি থেকে তুলে আনার ব্যবস্থা করলেন। এরকম মাঝে মধ্যে পুলিশের অতিথি হওয়া চুন্নিলালের কাছে নতুন কিছু নয়। তবে প্রশ্নের বিষয় শুনে তাকে একটু দ্বিধাগ্রস্ত ও ভীত দেখালো। শেষ পর্যন্ত তার কাছ থেকে যতটুকু জানা গেল তাতে রজত শুভ্র চিন্তায় পড়লেন। ঝাড়খণ্ডের ওই জেলটি থেকে মাঝে মাঝেই কিছু কয়েদি উধাও হয়ে যায়। এই ব্যাপারটা সাধারণত দুরকমভাবে হয়। প্রথমটাই বেশি হয়। রাতে খাওয়ার সময় পর্যন্ত যাকে সুস্থ দেখা গেছে, সকালে শোনা গেল যে সে নাকি রাতে ভয়ানক অসুস্থ হয়ে পড়েছিল, তাকে হাসপাতালে যেতে হয়েছে। আরও বেলায় শোনা গেল সে নাকি মারা গেছে। সব ক্ষেত্রেই দেখা গেছে এটা যাদের হয়েছে তাদের 3 কুলে কেউ নেই, কেউ মৃতদেহ দাবি করতে আসবে না। তাই জেল কর্তৃপক্ষকেই শেষকৃত্য সম্পন্ন করার দায়িত্ব নিতে হয়। তবে দ্বিতীয়টা হয়েছে একবার। কিছু কয়েদি নাকি পালিয়ে যায়। চুন্নিলালরা আগে থেকে জানতে পারেনি কিছুই। ভোরবেলা পাগলা ঘণ্টির আওয়াজে ঘুম ভাঙে। একসাথে 3 জন কয়েদি নাকি পালিয়েছে। অবশ্য 3 দিনের মধ্যে তারা ধরাও পড়ে। পুলিশ খুব বাহবা পায়। কিন্তু জেলের অন্য বন্দীরা অবাক হয়ে দেখে যাদের ধরে আনা হয়েছে তারা অন্য লোক। তাদের আলাদা রাখা হয়। অন্যদের কাছে মুখ খুললে পরিণতি খারাপ হবে, তাই ভয়ার্ত লোকগুলো নীরব থাকে। উল্লেখযোগ্য বিষয় এটাই, এই যে উধাও হওয়া 3 জন, এদের সম্পর্কেও খোঁজ খবর করার কেউ ছিল না। এর বেশি কিছু চুন্নিলাল বলতে পারল না। তবে জেরির জানের খাতরা কেন জিজ্ঞেস করতে সে একটা অদ্ভুত তথ্য দিল। ওই জেলে মাঝে মাঝে বাইরের ডাক্তার সাহেবরা আসে, খুন যাঁচ করে আর কি সব ছানবিন করে। তবে যাদের তবিয়ত ভালো, কম বয়স, তাদের দিকে নজরটা বেশি থাকে। জেরিকে 2-3 বার যাঁচ করে গেছে ডাক্তাররা এর মধ্যেই। কেন? জেরির কি কোনো অসুখ করেছিল নাকি? জেলের মেডিকেল অফিসার ছিল না? नहीं सर, वो लड़का तो बिल्कुल तंदुरुस्त আছে, कुछ बीमारी उमारी नहीं ওর। কিন্তু আমরা জেলের পুরানো কয়েদিদের কাছে শুনেছি
এর আগে যারা গায়েব হয়ে গেছে তারা भी তন্দুরুস্ত ছিল, और তাদের বেশ কয়েকবার বাইরে থেকে ডাক্তাররা এসে দেখে গেছে। তো এসব দেখে একজন লাইফার জেরিকে বলেছিল সাবধানে থাকতে, না হলে ওকেও গায়েব করে দেবে। এর বেশি আর কিছু চুন্নিলাল মাহাতো বলতে পারল না, অথবা বলল না। যেটা রজত শুভ্র ও তার বন্ধুর কাছে বিসদৃশ্য লাগছে তা হলো ছোট্ট একটা শহরের জেল কর্তৃপক্ষ কয়েদিদের স্বাস্থ্য পরীক্ষা করার জন্য বাইরে থেকে ডাক্তার নিয়ে আসছে নিজস্ব মেডিকেল অফিসার থাকা সত্ত্বেও। এইসব জেলের কয়েদিদের অসুখ বিসুখ করলে তাদের জেলের ভিতরের ক্লিনিকে চিকিৎসা করাই নিয়ম। তবে তাতে উপশম না হলে সরকারি হাসপাতালে পাঠানো হয়। জেনারেল বেডের রেলিংয়ের সঙ্গে হাতকড়া লাগিয়ে রাখা হয় যাতে পালাতে না পারে। একজন সিপাহীও থাকে পাহারাতে। এসব হাসপাতালের ডাক্তারদের এমনিতেই এত চাপ থাকে, জেলের বন্দীদের মাঝে মাঝে দেখে আসাটা যে সম্ভব নয় এই দুই অভিজ্ঞ অফিসার ভালোই বোঝেন। চুন্নিলালকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হলো। রজত তার পুরনো চেনাশোনা কাজে লাগিয়ে ঝাড়খণ্ডের এই বন্দিশালাটি সম্পর্কে একটু অনুসন্ধান করলেন। তার মনে হচ্ছে সব কিছু স্বাভাবিক নয় এখানে। জেরাল্ড ডিসুজার জান কা খতরা যদি সত্যিই থাকে, তবে তা শুধু সুরানার জন্যই নয়, অন্য কিছু ব্যাপারও আছে। এরপর যা ঘটল তা রীতিমতো চমকে ওঠার মতো ঘটনা। জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়ার 3 দিন পর জানা গেল চুন্নিলাল খুন হয়েছে। হাওড়ার এক বন্ধ কারখানার পরিত্যক্ত শেডের মধ্যে তার দেহটা আবিষ্কার করে পাড়ার কিছু ছেলে, যারা ওই জায়গায় মাঝে মধ্যে গাঁজা খেতে যেত। চুন্নিলালের ঘরওয়ালি জানালো লালবাজার থেকে ফিরে আসার পরের দিন থেকেই সে নিখোঁজ। তবে তার কাজকর্ম এমনিতেই রাত বিরেতে, আর প্রায় সে এরকম বাড়ি ফেরে না, তাই ঘরওয়ালি খুব একটা মাথা ঘামায়নি। প্রাথমিকভাবে মনে হলো সেই রাতেই সে খুন হয়েছে, কারণ শরীরে পচন ধরেছিল। সারা শরীরে অসংখ্য আঘাতের দাগও পুলিশের দৃষ্টি এড়ালো না। রজত শুভ্র এবং তার বন্ধু এবার সত্যিই চিন্তিত হলেন। চুন্নিলালের খুন কি কাকতালীয়, নাকি ঝাড়খণ্ডের জেলখানা সম্পর্কে মুখ খোলার পরিণতি? বিষয়টা চিন্তার। অনেক আলোচনা করে প্রথম সম্ভাবনাটা বাতিল করলেন দুজনেই। এই সব পেটি ক্রিমিনালরা সাধারণত খুন জখমের মতো অপরাধের থেকে দূরে থাকে, কাজেই বখরা নিয়ে বিবাদ বা অন্য দলের সঙ্গে শত্রুতা, এই সব কারণে এদের মতো অপরাধীরা চট করে খুন করে না। অবশ্য জোর করে কিছুই বলা যায় না, কিন্তু জেলের কয়েদি উধাও হওয়ার বিষয়টা তাদের ভাবাচ্ছে। রজত এবার তার আইবির যোগাযোগ কাজে লাগিয়ে রাঁচির এক অফিসারকে ফোন করলেন। সে ভদ্রলোক অসুস্থ বলে 1 সপ্তাহের ছুটিতে ছিলেন। কথা দিলেন কাজে যোগ দিয়েই খোঁজ খবর করবেন। দেরিটা মনোপুত না হলেও রজতের আর কিছু করার ছিল না। এখন তো উনি আর চেয়ারে নেই, যতটুকু যা কাজ পাওয়া যাচ্ছে সেটা পুরনো চেনাশোনার সুবাদে। গৌরীশঙ্কর চৌধুরীকে ফোন করে রজত শুভ্র আদ্যপান্ত ঘটনা জানালেন। গৌরীশঙ্করের কাছ থেকে চুন্নিলালের খুন হওয়ার ঘটনা শুনে কুণাল অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন। রাঁচির ইন্টেলিজেন্স ব্যুরোর অফিসারটি কথা রাখলেও একটু দেরি হয়ে গেল। জেলা শহরের ওই জেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা পরের সপ্তাহে তাকে জানালো জেরাল্ড ডিসুজা নামক কয়েদিটি আর ইহলোকে নেই। সে কি করে হলো? কি বলি বলুন তো, একদম হেলদি ছিল। হঠাৎ সে কি হলো, রাত্রে বলল পেটের যন্ত্রণা হচ্ছে, জেলা হাসপাতালে ভর্তি করা হলো। তারপর তো কন্ডিশন আরও খারাপ হয়ে গেল। সাথে সাথে আমরা আরেকটা ভালো হাসপাতালে শিফট করালাম, কিন্তু বেচারা সকাল হতে না হতেই মারা গেল। হঠাৎ করেই? হাউ ইজ ইট পসিবল? আসলে ও ড্রাগ কেসের আসামি, নিজেও বোধহয় আগে মাদক নিত। বাইরে থেকে সুস্থ দেখালেও ভেতরে ভেতরে হয়তো শরীর ঝাঁঝরা হয়ে গিয়েছিল। মর্মাহত রজত শুভ্র সেই সন্ধ্যায় গৌরীশঙ্কর ও কুণালকে ক্লাবে ডাকলেন। আন্তরিক দুঃখ প্রকাশ করে বললেন, অ্যাকচুয়ালি ওরা যে এত তাড়াতাড়ি ওকে সরিয়ে দেবে আমি চিন্তাও করিনি। আপনাদের কথায় যা বুঝেছি, ছেলেটি সম্ভবত নির্দোষ ছিল। হি ওয়াজ অ্যাকচুয়ালি ফ্রেমড। কিন্তু সত্যি বলতে কি এত তাড়াতাড়ি ওকে ওরা মেরে ফেলবে
এটা আমি ধারণাও করিনি। তার মানে তুমি শিওর যে ওকে খুনই করা হয়েছে, অসুখটা কারণ নয়? জিএস প্রশ্ন করলেন। রজত শুভ্র দৃশ্যতই একটু অস্বস্তিতে পড়লেন। আমার হাতে এখনও সেরকম কোনো প্রমাণ নেই যে আমি আইনত কিছু করতে পারবো। তবে হ্যাঁ, তোমাদের আমার সন্দেহের কথাটা খোলাখুলি বলছি। চাকরিতে থাকলে অবশ্যই বলতে পারতাম না, তবে চাকরিতে থাকলে বেচারা ছেলেটার জীবনটা হয়তো বাঁচাতে পারতাম। দ্য রাঁচি ফেলো টুক হিজ ওন সুইট টাইম টু অ্যাক্ট। আমি চেয়ারে থাকলে এটা অন্তত হতো না। কুণালকে খুবই বিমর্ষ ও ক্রুদ্ধ দেখাচ্ছিল। তিনি বললেন, এইসব ভদ্রবেশী ক্রিমিনাল টাকার জোরে সমাজের বুকে বসে যা খুশি তাই করবে, আর আমরা নপুংসকের মতো সুযোগ দেখব? কিচ্ছু করতে পারবো না। আমি পার্সোনালি দেখব যাতে অপরাধী শাস্তি পায়। তবে এখানে আমি আরো বড় এবং ভয়ঙ্কর কোনো অপরাধের গন্ধ পাচ্ছি। সুরানাই একমাত্র অপরাধী নয়। গৌরীশঙ্কর ও কুণাল দুজনেই অবাক হয়ে জিজ্ঞেস করলেন, রজত শুভ্র, তুমি কি কিছু জানতে পেরেছ এই বিষয়ে? একটু ইতস্তত করে প্রাক্তন আইবি কর্মকর্তা বললেন, আমার ধারণা এর মধ্যে কোনো সংগঠিত অর্গান ট্রাফিকিং গ্যাং জড়িত, যাদের জাল অনেক দূর ছড়ানো। অর্গান ট্রাফিকিং? সে কিডনি পাচার চক্র? কুণাল হতচকিত। শুধু কিডনি নয়, লিভারেরও প্রচুর চাহিদা। তার সঙ্গে ফুসফুস, কর্নিয়া, প্লাজমা, এমনকি মানুষের চামড়ারও গোপন বাজার আছে। আমেরিকায় একটা কিডনি ট্রান্সপ্ল্যান্টের খরচা আমাদের টাকার হিসেবে 3.5 থেকে 4 কোটি টাকা। ইয়েস, কিন্তু যদি কেউ ভারতে এসে করায় সেই অপারেশন, তাহলে তার 20%ও খরচা লাগবে না। বুঝতে পারছেন আমি ঠিক কি সন্দেহ করছি? গৌরীশঙ্কর ও কুণাল দুজনেই ভীষণ রকম চমকে উঠলেন। ও শিট! তার মানে ওই জেল থেকে যেসব কয়েদি উধাও হচ্ছে, তাদের শরীর থেকে কিডনি, লিভার এইসব বার করে নেওয়া হচ্ছে। ও মাই গড! এরা মানুষ না রাক্ষস? সেই জন্যই এরা আত্মীয় স্বজন নেই এমন লোকদের বেছে বেছে টার্গেট করছে। চিন্তিত মুখে রজত শুভ্র বললেন, হ্যাঁ, সেইটাতেই আমার সন্দেহ হয়েছিল। তাছাড়া ওদের এতবার করে ব্লাড টেস্ট, এইসব খুবই আনইউজুয়াল ব্যাপার। তবে এটা এখনও আমার সন্দেহের পর্যায়ে আছে। অফিসিয়াল মেশিনারিকে মুভ করাতে হলে আরও কংক্রিট প্রমাণ দরকার। বাট লেট মি টেল ইউ ওয়ান থিং, আমি এই কেসটা নিলাম। এটা এখন শুধু আপনাদেরই নয়, আমার জন্য একটা মিশন। জেরি ঝাড়খণ্ডের ওই ছোট শহরের শুয়োরের খোঁয়ারের মতো জেলখানায় অল্প দিনের মধ্যেই কয়েদিদের মধ্যে খুব জনপ্রিয় হয়ে উঠেছিল তার গানের জন্য। গিটার বাজানোর সঙ্গে তার গানের গলাটাও তো মন্দ ছিল না। ইংরেজি গান ছাড়া বাজার চলতি বলিউড ফিল্মের গানও সে ভালোই গাইত। জেলের দম বন্ধ করা পরিবেশে কয়েদিদের প্রধান মনোরঞ্জনের উৎস হয়ে দাঁড়িয়েছিল জেরির গান। আর এই জন্যেই এই সুদর্শন যুবকটি জেলের কুখ্যাত শিকারী সমকামী অপরাধীদের হাত থেকে বেঁচে গিয়েছিল। তা না হলে তার কপালে দুঃখ ছিল। অবশ্য জেলের প্রহরীদের কাছে ওপর থেকেও নির্দেশ ছিল তাকে আগলে রাখার। তারা জানত সমকামীদের অনেকেরই যৌন ব্যাধি আছে। জেরি বা তার মতো বলির পশুদের সুস্থ নিরোগ রাখা প্রয়োজন। জেরি সহজ সরল হলেও নির্বোধ ছিল না। যখন 2 বার ওর রক্ত নেওয়া হলো পরীক্ষার জন্য, তখন সে একটু অবাক হয়ে চুন্নিলালকে জিজ্ঞেস করেছিল, কি ব্যাপার বলো তো? আমার তো কোনো অসুখ বিসুখ করেনি, তাহলে এরা ব্লাড মানে খুন যাচ করাতে নিয়ে যাচ্ছে কেন? চুন্নিলাল সোজাসুজি কোনো জবাব দেয়নি। জেরিকে শুধু সাবধান থাকতে বলেছিল। তবে পুরনো কয়েদিদের একজন জেরিকে সব খুলে বলে। সে এও বলেছিল, যাদের এই রকম একটু বেশি যত্ন বা মনোযোগ দেওয়া হয়, তারাই গায়েব হয়ে যায়। और उन लोगों को मार के गुर्दा, कलेजा, आंख सब निकल लिया जाता, खून भी, फिर बॉडी जला दिया जाता। শুনে জেরির সারা শরীরে একটা হিমশীতল স্রোত বয়ে যায়। সেই মুহূর্তে সে তার বিপদের মাত্রাটা বুঝতে পারে।
অনাথ আশ্রমে বড় হওয়ার জন্য সে যথেষ্ট কষ্ট সহিষ্ণু। নোংরা জেলখানার পরিবেশে একরকম মানিয়েও নিয়েছিল। চিরকালের আশাবাদী সে। মনে মনে একটা আশা ছিল যে তার বন্ধুরা, অনাথ আশ্রমের ফাদার একদিন ঠিক তাকে নির্দোষ প্রমাণ করে ছাড়িয়ে নিয়ে যাবে। কিন্তু এই নতুন বিপদের খবরে সে মনে মনে ভেঙে পড়ল একেবারে। লর্ড জেসাস এত অকরুণ হতে পারেন না। তার রাজ্যে এত বড় অন্যায় তিনি হতে দেবেন না। জেলের মধ্যে জেরির বেশি বন্ধুত্ব হয়েছিল দুজনের সঙ্গে, চুন্নিলাল এবং করিম। করিম এই শহরেরই লোক, একটা দর্জির দোকানের কারিগর। অল্প অল্প লেখাপড়া জানে। সে জাত অপরাধী নয়, জমি জমা সংক্রান্ত একটা লাঠালাঠিতে জড়িয়ে পড়ে আরও 8 জনের সঙ্গে জেল খাটে। চুন্নিলাল যেদিন ছাড়া পায় তার 2 দিন পর করিমেরও সাজার মেয়াদ শেষ হয়। কলকাতা যাওয়া তার পক্ষে অসুবিধাজনক, তাই জেরি কুণাল চ্যাটার্জির ফোন নাম্বারটা তাকে মুখস্থ করিয়েছিল আর চুন্নিলালকে দিয়েছিল ঠিকানা। ডুবন্ত মানুষ যেমন খড়কুটো পেলেও আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করে, জেরির মনে হয়েছিল কুণাল চ্যাটার্জি তার পরিচিতদের গণ্ডির মধ্যে যথেষ্ট প্রভাবশালী যে তাকে পছন্দ করে। যে বিপদের আশঙ্কা করছে তার থেকে তার বন্ধুরা বা অনাথ আশ্রমের ফাদার তাকে বের করতে পারবে কিনা সন্দেহ আছে। চুন্নিলাল কথা রেখেছিল, সমাজের নিচুতলার মানুষগুলোর মধ্যেও এক ধরনের মূল্যবোধ থাকে। চ্যাটার্জি সাহেবকে জেরির খবর পৌঁছতে তার কোনো স্বার্থসিদ্ধির সম্ভাবনা না থাকলেও সে এটুকু করেছে শুধুমাত্র জেরিকে বাঁচানোর জন্যই। আর তার ফলস্বরূপ হতভাগ্য মানুষটিকে চরম মূল্য দিতে হয়েছে। ওদিকে করিম মিয়া জেল থেকে ছাড়া পেয়ে নানান ঝামেলায় জড়িয়ে পড়েছিল। তার মা অসুস্থ হয়ে হাসপাতালে, বড় ভাইয়ের স্টেশনের চায়ের স্টলের রোজগারে তাদের 7 সদস্যের সংসার চলছিল কোনো ক্রমে খুঁড়িয়ে খুঁড়িয়ে। সরকারি হাসপাতালে মায়ের চিকিৎসার খরচ না লাগলেও ওষুধ কিনতে জেরবার হয়ে যাচ্ছিল বড় ভাই রহিম। ভাই বাড়ি ফিরে আসাতে সে একটু আশান্বিত হয়। জেল খাটার কারণটা জানা থাকায় মডার্ন টেলারিং শপের মালিক ইকবাল মাস্টার ওকে আবার বহাল করতে আপত্তি করে না। ইকবাল ওকে বিশ্বাস করে, ছোট ভাইয়ের মতো স্নেহ করে। করিমের কাজও ভালো, সামনে ঈদ আসছে, কাজের চাপও প্রচুর। তাই করিম জেল থেকে ছাড়া পাওয়ার পর দিন থেকেই কাজে লেগে যায়। ছুটির পর হাসপাতালে রোজ আম্মিকে দেখতে যায়। এতদিন ছোট ছেলেকে দেখতে না পাওয়ায় বৃদ্ধা সহজে ছাড়তে চায় না তাকে, কাজেই রোজ আসার প্রতিশ্রুতি দিতে হয়। হাসপাতালে প্রতি সন্ধ্যায় ঘণ্টা 2 কাটানোর জন্য বেশ কিছু নার্সিং স্টাফের সঙ্গে করিমের আলাপ পরিচয় হয়ে যায়। ডাক্তাররা মাঝে মাঝে জেলখানায় গিয়ে বন্দীদের পরীক্ষা নিরীক্ষা করে শুনে তারা তো আকাশ থেকে পড়ে, বলে, কি বলছো করিম ভাই? ডাক্তার সাহেবদের হাসপাতাল ছেড়ে অন্য কোথাও যাবার ফুরসত আছে বলে তোমার মনে হচ্ছে? দেখছো না অবস্থা, সব বেড ভর্তি। মেঝেতে বিছানা করে রোগীদের রাখতে হয়েছে। এমনিতেই এখানে ডাক্তার কম, 2টো পোস্ট এখনো খালি পড়ে আছে। আর ওরা যাবে জেলখানায়, তাও কিনা সুস্থ মানুষদের পরীক্ষা করার জন্যে? অসম্ভব। করিম বুঝতে পারে এরা ঠিক কথাই বলছে। এখানকার ডাক্তারদের সত্যি নিঃশ্বাস ফেলার ফুরসত নেই। তাহলে কি জেলের ভিতরে লোকে ফিসফিস করে যেসব কথা বলতো সেগুলো কি সত্যি? কিন্তু ওই ডাক্তারগুলো কোথা থেকে আসে তাহলে? 5 দিন পর মাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার পর করিমের মনে পড়ে জেরির কথা। জেরি ওকে অনুরোধ করেছিল কলকাতার কোনো এক চ্যাটার্জি সাহেবকে ফোন করে সব জানাতে। আরও কয়েকদিন কেটে যায় ইতিমধ্যে। আসলে পড়ালেখা কলকাতাইয়া সাহেবের সঙ্গে ফোনে কথা বলার সাহস সঞ্চয় করে উঠতে পারে না করিম। বাঙালি সাহেব যদি ইংরেজি বলে, আমার দেহাতি হিন্দি কি সে বুঝবে? ঘটনাটা ঘটে তার জেল থেকে ছাড়া পাওয়ার 2 সপ্তাহ পর। কাজ থেকে ফিরতেই তার বড় ভাই বলে সে যেন একবার স্টেশনে গিয়ে তার চায়ের দোকানে ঘণ্টা 2 বসে। তার কিছু কেনাকাটা করতে হবে বলে 15 বছরের বড় ছেলের হাতে দোকান ছেড়ে এসেছে। তার সঙ্গে কাপ গ্লাস ধোয়ার জন্য একটা ছোঁড়াও আছে। কিন্তু একটু পরেই দিল্লিগামী এক্সপ্রেস ট্রেন আসবে, তারপরেও 2টো লোকাল ট্রেন আসবে। ওরা একা চাপ সামলাতে পারবে না। শুনেই করিম দৌড় লাগায়। স্টেশন তাদের ডেরা থেকে 10 মিনিটের হাঁটা পথ। সে জোরে জোরে হেঁটে 7 মিনিটে পৌঁছে গেল।
স্টেশনের সামনে চোখ পড়তে দেখল একটা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে। পিছনের দরজা খোলা, একজন পুলিশ অফিসার দাঁড়িয়ে আছে, আর একজন লোক কাউকে ধরে নামাচ্ছে। লোকটা শয্যাশায়ী নয়, তাই নিজেই নামলো, কিন্তু নেমে যেন একটু টলে গেল। সঙ্গের লোকটা তাড়াতাড়ি তার হাত ধরল। অশক্ত পায়ে লোকটা একটু এগোতেই স্টেশন চত্বরের জোরালো হ্যালোজেন বাতির আলো তার মুখের ওপর পড়ল। সঙ্গে সঙ্গে আতঙ্কে জমে গেল করিম। লোকটা তো জেরি। কি হয়েছে ওর? এরকম মাতালের মতো টলছে কেন? আর ওকে এরা কোথায় নিয়ে যাচ্ছে? তাড়াতাড়ি একটা পাঁচিলের আড়ালে চলে গেল করিম। কাঁধের গামছাটা দিয়ে মুখ ঢেকে নিল। ওই পুলিশওয়ালা যেন আমাকে দেখতে না পায়, তাহলে আমারই জানকা খাতরা হয়ে যাবে। জেরিকে দেখে মনে হচ্ছে নেশা করে আছে। মাথাটা মাঝে মাঝে ঝুঁকে যাচ্ছে, হাত পায়ের ওপরে বিশেষ নিয়ন্ত্রণ নেই। একদিক থেকে পুলিশের লোকটা আর অন্য দিক থেকে আরেকজন ধরে আস্তে আস্তে ওকে স্টেশনে নিয়ে গেল। অনেকটা দূর থেকে ওদের অনুসরণ করলো করিম। ওরা স্টেশনে প্ল্যাটফর্মে পৌঁছানোর পরই দিল্লি যাবার এক্সপ্রেস ট্রেন এসে গেল। সামনের দিকে AC 3 টায়ারে উঠল ওরা। একটু পরেই পুলিশ অফিসারটি নেমে গেল। একটা সিগারেট ধরিয়ে ধীরে সুস্থে স্টেশনের বাইরে গেল সে। তারপর অ্যাম্বুলেন্সের ড্রাইভারের পাশের সিটে উঠে বসতেই সেটা স্টার্ট দিয়ে স্টেশন চত্বর থেকে বেরিয়ে গেল। পুলিশের লোকটা বেরিয়ে যেতে করিম একটু নিশ্চিন্ত হলো। কিছুতেই ওর সামনে পড়া চলতো না। একটা জিনিস বোঝা যাচ্ছে, ওরা জেরিকে রোগী সাজিয়ে কোথাও নিয়ে যাচ্ছে। নিশ্চয়ই দিল্লিতেই যাচ্ছে। সব আমির আদমি তো ওই সব বড় শহরেই থাকে। ওখানে নিয়ে গিয়ে কি করবে বেচারা জেরির? গুর্দা, ফেফড়া, আখ, কলেজা, খুন সব কি বের করে খোকলা লাশটা ফেলে দেবে? কেঁপে উঠল করিম। এই দশা তো তারও হতে পারত। না না, আজই সে ফোন করবে জেরির চ্যাটার্জি সাহেবকে। ওদের চায়ের স্টলটা প্ল্যাটফর্মের শেষের দিকে। বেশিরভাগ জেনারেল বগির লোকেরা নেমে চা সিঙাড়া খায়, জলের বোতল, কেক, বিস্কুট এসব কেনে সফরের জন্য। পৌঁছে দেখে ভাইপোটা খদ্দের সামলাতে হিমশিম খেয়ে যাচ্ছে। কাকাকে দেখে তার মুখে হাসি ফুটল। রাত 10টায় খাওয়া সেরে করিমের দাদা এসে ওকে আর ছেলেকে বাড়ি যেতে বলল। সে রাত 12:30টায় দোকান বন্ধ করে ফিরবে। কাকা ভাইপো বাড়ির দিকে রওনা দিল। বাড়ির কাছাকাছি এসে পৌঁছেছে ওরা, এমন সময় চাপা গলায় ওর নাম ধরে কেউ ডাকল। করিম ভাই। ঘুরে দেখে আধা অন্ধকারে একজন দাঁড়িয়ে আছে। করিম একটু সন্ত্রস্ত হয়ে বলল, কন হে? हम किशन नहीं पहचाना करीम भाई? ততক্ষণে লোকটার মুখটা দেখতে পেয়েছে করিম। কিষান পকেটমার। ও যেদিন ছাড়া পেয়েছে সেদিন কিষানও ছাড়া পেয়েছে। রোগা পাতলা গোবেচারা দেখতে কিষান লোকাল ট্রেনে, দূরপাল্লার বাসে পকেট মারে, ছোটোখাটো ব্যাগও চুরি করে। কিষান হিন্দিতে বলল, তোমার সাথে একটু জরুরি কথা আছে। কিষানের সঙ্গে ভালোই ভাব হয়েছিল করিমের। ওর দিক থেকে বিপদের কোনো সম্ভাবনা আছে এমনটা তার মনে হয় না। ভাইপোকে বলে, তুই যা, আমি 5 মিনিট পরেই আসছি। ভাইপো এগিয়ে গেলে করিম পকেট থেকে বিড়ি দেশলাই বার করে একটা কিষানকে দিয়ে নিজে একটা ধরায়। কিষান বিড়ি ধরানো পর্যন্ত করিম অপেক্ষা করে। তারপর বলে, হ্যাঁ বলো কিষান ভাই, কি ব্যাপার? কিষান যখন কথা বলে করিম বুঝতে পারে তার গলা কাঁপছে। করিম ভাই, ওই ফিরিঙ্গি ছোকরা জেরির সঙ্গে তোমার আর চুনিলালের খুব দোস্তি ছিল, তাই না? করিম মুহূর্তে সাবধান হয়ে যায়। আরে কাহে কা দোস্তি यार, এই একসঙ্গে থাকতাম, ছোকরা গান গাইতো ভালো, তাই বাতচিত করতাম, ব্যাস, আর কুছ নেই। হ্যাঁ হ্যাঁ, বা ওই আসলে আমরাও তো শুনেছি যে ওই কিডনি পাচার গ্যাংয়ের নিশানায় ছিল জেরি। সেই ব্যাপারেই দুটো খবর দিয়ে তোমাকে সাবধান করতে এসেছি। গত সপ্তাহে চুনিলালকে কেউ খুন করেছে, খবর পেলাম। শুনে করিমের হাত পা ঠান্ডা হয়ে যায়। দুজন মানুষকে কাজের ভার দিয়েছিল জেরি, তার একজন খুন হলো। এই কিডনি পাচার গ্যাংয়ের পৌঁছ কদ্দূর? কলকাতায় গিয়ে চুনিলালকে খুন করলো? মুখে সে বলে, খুব দুঃখের কথা, হয়তো ওর কোনো দুশ্মন ছিল। না 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 করিম ভাই, না, ওর কোনো দুশ্মন ছিল না। কিন্তু জেলের মধ্যে কিডনি পাচার গ্যাংয়ের খবরই আছে। তারা জানে কার কার সঙ্গে জেরির বন্ধুত্ব ছিল।
এই গ্যাংয়ের লোক কলকাতাতেও আছে, বোধহয় সারা দেশেই আছে। তারা জানতে পেরেছিল চুনিলালকে একদিন লালবাজার যেতে হয়েছিল। চুনিলাল তো আমার মতো ছোটোখাটো চুরি করে, তার জন্য ওকে লালবাজার কেন যেতে হবে? তাই ওকে এরা খুন করে। কিন্তু তোমার খতরা এই জন্য যে খুন করার আগে ওর উপর খুব অত্যাচার করেছিল খবর বার করার জন্য। মার খেয়ে যদি ও তোমার নামও বলে দিয়ে থাকে। কথাটা অসমাপ্ত ছেড়ে দেয় কিষান করিমের হাড়ে কাঁপন ধরিয়ে। আচ্ছা, আমি সাবধানে থাকবো, আর খবরটা দেওয়ার জন্য শুক্রিয়া। আর কুছ? কিষান গলা ঝেড়ে বলে, ঠিক আছে, और एक बीड़ी पिलाइए करीम भाई। বিড়ি ধরিয়ে ধোঁয়া ছেড়ে বলে, दूसरा बात, জেরিকে গ্যাংয়ের লোকেরা 3 দিন আগে খতম করে দিয়েছে, খবর পেয়েছি। করিম চেঁচিয়ে উঠতে গিয়েও থেমে যায়। কিছুক্ষণ আগেই তো সে জেরিকে দেখেছে, কিন্তু কিষানকে কিছু না বলারই সিদ্ধান্ত নেয়। আচ্ছা, তুমি কি করে এত সব জানো বলো তো? কিষান জানায় ট্রেনে বাসে পকেটমারদের একটা দলের মারফত চুন্নিলালের খবর পেয়েছে সে, আর গতকাল সে জেলে গিয়েছিল তার এক চচেরা ভাইয়ের সঙ্গে দেখা করতে। সে জেরির খবরটা দিয়েছে প্রহরারত সিপাহীর কান এড়িয়ে। করিমের কাছে এখন সব পরিষ্কার হয়ে যায়। তার মানে এখানে মৃত্যুর খবরটা রটিয়ে দেওয়া হয়, কিন্তু লোকটাকে পাচার করে দেওয়া হয় দূরে, অন্য কোথাও। কিষানকে বিদায় জানিয়ে বাড়ি ফেরে সে। কোনো মতে 1.5খানা রুটি খেয়ে হাত ধুয়ে করিম উঠে পড়ে। তার বিবি আর বৌদি চিন্তিত হয়ে জিজ্ঞেস করে তার শরীর ঠিক আছে কিনা, কারণ সাধারণত সে 6-7টা রুটি অবলীলায় খেয়ে ফেলে। সারা রাত করিমের ঘুম হলো না। জেরিকে জীবন্ত দেখেছে ঠিকই, কিন্তু যা বুঝছে ওর আয়ু আর বেশি দিন নেই। দিল্লি পৌঁছে ওকে শেষ করে দেবে শয়তানরা। কিন্তু সে কি করবে? চ্যাটার্জি সাহেবকে খবর দেবে, কিন্তু যদি গ্যাংয়ের লোকেরা জানতে পারে তাহলে তার কপালেও নিশ্চিত মৃত্যু। কত লোক আছে এই কিডনি পাচার গ্যাংয়ে? পুলিশ আছে, জেলে লোকজনও আছে, আর ওই ডাক্তাররা সরকারি হাসপাতালের তো নয়। হঠাৎ তার মাথা খুলে গেল। যে অ্যাম্বুলেন্স করে জেরিকে স্টেশনে নিয়ে আসা হলো তার গায়ে লেখা নামটা তো চোখে পড়েছে তার। তখন গুরুত্ব দেয়নি, তথ্যটুকু অবচেতনে ঠেলে দিয়েছে। এখন মনে পড়ছে শহরের নামই একটা প্রাইভেট নার্সিংহোম। এক ডাক্তার দম্পতি সেটার মালিক। অনেক ডাক্তার সেই নার্সিংহোমের সঙ্গে যুক্ত। কিষান বলল, জেরি মারা গেছে 3 দিন আগে। তার মানে ওরা ওকে ওই নার্সিংহোমেই লুকিয়ে রেখেছিল। ওদের ডাক্তারেরাই আসে আর এসে রোগী দেখার ভান করে পরবর্তী শিকার নির্বাচন করে যায়। ফজরের নামাজ পড়তে গিয়ে করিম মনস্থির করে ফেলল চ্যাটার্জি সাহেবকে সে ফোন করবেই। তারপর যা হবে আল্লাহর মার্জি। জেরির মৃত্যু সংবাদে কুণাল এবং তার পরিবারের সকলেই খুব দুঃখ পেয়েছেন। বিশেষ করে তোজো অত্যন্ত বিমর্ষ হয়ে আছে খবরটা শোনা অবধি। সুজাতার বারবার চোখে জল আসছিল। কুণাল মনে মনে নিজেকে দোষারোপ করছিলেন, কিন্তু কী বা করতে পারতেন তিনি? যা বোঝা যাচ্ছে এসব কোনো সংগঠিত ও নৃশংস অপরাধী দলের কাজ, এবং নিশ্চিতভাবেই বলা যায় এর সঙ্গে জড়িত আছে পুলিশ, জেল কর্মচারীরা, কিছু ডাক্তার নামধারী পিশাচ এবং সমাজের ওপরতলার লোক। সুরানা সম্ভবত জেনে শুনেই জেরিকে এই নর পিশাচদের হাতে তুলে দিয়েছে। রজত শুভ্রর কাছে জেরির মৃত্যু সংবাদ পাওয়ার 4 দিন পর রাত 10টায় কুণালের মোবাইলে ফোনটা এলো। অচেনা নাম্বার দেখে প্রথম 2-3 বার তিনি ধরেননি, কিন্তু যে ফোন করছে সে চেষ্টা ছাড়েনি। বিরক্ত হয়ে 4র্থবারে ফোন ধরলেন কুণাল। ওদিক থেকে সাবধানী গলায় একজন বলল, চ্যাটার্জি সাহেব। কুণাল উত্তর দিলেন, ইয়েস, চ্যাটার্জি স্পিকিং। মে আই নো হু ইজ কলিং? উত্তরে অপর প্রান্তের লোকটি আমতা আমতা করে হিন্দিতে জানালো যে সে ইংরেজি জানে না। মেহরবানি করে সাহেব যদি হিন্দিতে কথা বলেন খুব ভালো হয়। বাংলাও সে মোটামুটি বুঝতে পারে, কিন্তু বলতে পারে না। কুণাল জানতে চাইলেন সে কী বিষয়ে তার সঙ্গে কথা বলতে চায়, তার নাম কি, কোথা থেকে ফোন করছে এবং তার নাম্বার কি করে পেয়েছে। কুণালের এতগুলো প্রশ্নের সে একটাই উত্তর দিল, साहब आप क्या जेरी को जानते हो? जेरी ने ही आपका नंबर मुझे दिया। কুণাল সতর্ক হলেন। আপ জেরি কো कैसे जानते हैं? তার জবাব না দিয়ে অপর প্রান্তের লোকটি হিন্দিতে বলল, साहिब
জেরির খুব বিপদ। আপনি যদি তাড়াতাড়ি ওকে মদত না করেন, ওকে আর কেউই বাঁচাতে পারবে না। কি বলছো তুমি? আমি তো খবর পেয়েছি জেরি মারা গিয়েছে 4 দিন আগে। কুণাল নিশ্চিত যে তার কাছ থেকে কথা বার করার জন্য কেউ ফোন করেছে। খুব সম্ভবত অর্গ্যান ট্রাফিকিং গ্যাংয়ের কোনো লোক। নেই সাহেব, মেরা বাত শুনিয়ে। আমিও শুনেছি ও জেলে হঠাৎ অসুস্থ হয়েই মারা গেছে, কিন্তু কাল আমি নিজের চোখে দেখেছি একটা লোকের সঙ্গে জেরি দিল্লির ট্রেনে উঠছে। দেখে মনে হলো না ও পুরোপুরি সজ্ঞানে আছে। কোনো দওয়াই খাইয়ে আধা বেহুশ অবস্থায় ধরে ধরে ওকে ট্রেনে তুললো। साहब, आप बड़े आदमी अगर उसको नहीं बचा सकते तो हम गरीब लोग क्या करेंगे? লোকটার কণ্ঠস্বরে এমন একটা আরতি ছিল যে কুণালের মনোভাব আগের তুলনায় কিছুটা নরম হলো। কি বলছে লোকটা? জেরি বেঁচে আছে এখনো? কুণালের দিক থেকে কোনো সাড়া না পেয়ে লোকটা আবার বলল, साहब, मेरे ख्याल से यही उन लोगों का तरीका है। প্রথমে অসুখে মরার খবর রটিয়ে দেয়, 2-4 দিন লুকিয়ে রাখে কোথাও, তারপর দিল্লি বোম্বাইয়ের মতো বড় শহরে পাচার করে দেয়। সেখানে ওর শরীর থেকে বার করে নেয় গুর্দা, আঁখ, ফেফড়া, খুন, সব কুছ। পুরা খোকলা কর দেতা है साहब। শিহরিত হন কুণাল। কি বলছে লোকটা? নীরবতা ভেঙে বলেন, তুমি কে? এত কথা কি করে জানলে? আর আমি কি করে বুঝবো যে তুমি সত্যি কথা বলছো না কি বানিয়ে বলছো? আমি কে তা বলতে পারবো না সাহেব। আমি প্রচুর ঝুঁকি নিয়েই আপনাকে ফোন করছি। গ্যাংয়ের লোকেরা জানতে পারলে আমার দশাও চুন্নিলালের মতোই হবে। আমার আর কিছু বলার নেই সাহেব, শুধু একটা নাম মনে রাখবেন, মডার্ন হাসপাতাল। আচ্ছা সাহেব, সালাম। লাইনটা কেটে দেয় অজানা লোকটা। কুণাল একটা কাগজে ও যা যা বলল লিখে রাখেন। শেষে লেখেন মডার্ন হসপিটাল। যেখান থেকে কল এসেছে সেই নাম্বারটাও লেখেন। আফসোস হচ্ছে কলটা রেকর্ড করেননি বলে। তার মনে হচ্ছে লোকটা সত্যি কথা বলছে। দেরি না করে তখনই তিনি জিএসকে ফোন করেন। অর্ধেকটা শুনেই গৌরীশঙ্কর কনফারেন্স কলে রজত শুভ্রকেও ডেকে নেন। রজত শুভ্র নাম্বারটা শুনে একটু পরে বলেন, এটা তো ওই শহরের ল্যান্ডলাইন নাম্বার যেখানে জেরি বন্দি ছিল। টেলারিং শপের মধ্যে করিম একাই ছিল। সবাই চলে যাবার পরও হাতের কাজ শেষ করবার অছিলায় সে থেকে গিয়েছিল। মালিক ইকবাল ভাই যাবার সময় বলে, তাহলে তুই কাজ শেষ করে তালা লাগিয়ে চলে যাস, কাল সকাল সকাল তোকেই এসে দোকান খুলতে হবে। করিম রাজি হয়ে যায়। আসলে দোকানে একটা টেলিফোন আছে, এখান থেকে চ্যাটার্জি সাহেবকে ফোন করাই নিরাপদ। ফোন করা হলে সে অনেকটা নিশ্চিন্ত হয়ে দোকানের আলো নিভিয়ে তালা বন্ধ করে এদিক ওদিক তাকিয়ে রাস্তায় পা বাড়ায়। कम से कम जेरी भाई ने जो काम दिया था वो तो कर दिया, अब सभी अल्लाह भरोसा। এখান থেকে তার বাড়ি হেঁটে যেতে শর্টকাটে 15-20 মিনিট লাগে। রাস্তাটা অবশ্য রাত্রে একেবারে শুনশান হয়ে যায়। তবে আজকাল সে প্যান্টের পকেটে একটা কাপড় কাটা কাঁচি রাখে নিরাপত্তার জন্য। কিছু বলা তো যায় না। 5 মিনিট হাঁটার পর একটা কালভার্ট আসে। জায়গাটা নির্জন। আধা অন্ধকারে করিমের চোখে পড়ে একটা মোটর সাইকেল দাঁড় করানো আছে। আর একটু এগোতেই রাস্তার ধারের ঝোপের পাশ থেকে ট্রাউজারের জিপার লাগাতে লাগাতে একটা লোক উঠে আসে। তারপর একটা সিগারেট ধরায়। দেশলাইয়ের আলোতে লোকটার পরনের খাকি ইউনিফর্ম চোখে পড়ে করিমের। পুলিশের লোক নাকি? কি ব্যাপার করিম মিয়া, বড্ড বেশি কাজ করছো আজকাল, হ্যাঁ? করিমের কোনো জবাব না পেয়ে লোকটা রাস্তার মাঝখানে এসে দাঁড়ায়। এত রাত অবধি কি করছিলে মিয়া? পকেটের মধ্যে কাঁচিটাকে শক্ত করে ধরে করিম। মুখে বলে, ঈদ আসছে সামনে সাহেব, এখন অনেক কাজের চাপ, তাই এত দেরি হলো। আচ্ছা, তা ভালো। একটা কথা বলতো, ওই যে ফিরিঙ্গি ছেলেটা জেলে তোর সঙ্গে ছিল, কি যেন নাম? হ্যাঁ, জেরি। ও কি তোকে কিছু বলেছিল? কারুর কাছে কোনো খবর পাঠাতে বলেছিল কি? नहीं साहब, ওর সাথে তো আমি খুব বেশি কথাও বলতাম না। हाँ, पर गाना जरूर सुनते थे, बहुत ही अच्छा गाना गाता था वो। লোকটা এবার 2 পা এগিয়ে আসে। মুখে মদের গন্ধ পায় করিম। পান খাওয়া লাল দাঁতগুলো বার করে কুৎসিতভাবে হাসে সে। গাতা থা, গাতা হ্যাঁ क्यों नहीं बोला? তুই শোরের বাচ্চা কি করে জানলি যে ও আর বেঁচে নেই? আর কি জানিস বল হারামি, বল। খাকি পোশাক পরা লোকটার হাতে উঠে আসে একটা দেশি ওয়ান শটার।
করিমের পেটের ওপর সে চেপে ধরে নলটা আর এক হাতে ওর জামার কলার ধরে। ये घोड़ा देख रहा है, इस घोड़े को दबाने से तेरी सारी आंतड़ी बाहर आ जाएगा। जल्दी बोल, और क्या क्या जानता है तू, जल्दी बोल। করিম বুঝতে পারে তাকে খুন করতেই এসেছে এই লোকটা। চুন্নিলাল হয়তো অত্যাচার সহ্য করতে না পেরে তার নাম বলে দিয়েছে, এরা তাকেও শেষ করে দেবে। কিন্তু তাহলেও সেও একটা শেষ আঘাত হানবে, মেরে তারপর মরবে। দুনিয়া থেকে অন্তত একটা শয়তান তো কম হবে। ঠিক সেই মুহূর্তেই লোকটার পিছনে একটা ছায়া দেখতে পায় করিম। হাতে একটা লাঠি নিয়ে বেড়ালের মতো নিঃশব্দে এগিয়ে আসে ইকবাল ভাই, দর্জির দোকানের মালিক। পুলিশের লোকটা কিছু বোঝার আগেই সজোরে আঘাত করে তার মাথার পিছনে। লোকটার হাত থেকে দেশি পিস্তলটা পড়ে যায়। একটা চিৎকার দিয়ে দু হাতে মাথাটা চেপে ধরে সে। আর ঠিক তখনই করিমের ডান হাতটা বিদ্যুৎ বেগে উঠে আসে কাঁচি সমেত। লোকটার গলার মধ্যে আমূল বসে যায়। গলা দিয়ে একটা খড়খড় শব্দ বেরিয়ে আসে আর তারপর সে লুটিয়ে পড়ে যায় মাটিতে। করিমের মাথা কাজ করছিল না। ইকবালও ভাবেনি করিমের কাছে আত্মরক্ষার কোনো অস্ত্র আছে। ঘটনার আকস্মিকতায় কিছুক্ষণের জন্য সেও স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে থাকে। মনে হচ্ছে হারামজাদা মরে গেছে। তোকে কেন মারতে এসেছিল এ শালা? আমি তো তোর দেরি দেখে আসছিলাম। অন্ধকারে দাঁড়িয়ে ওর কথা শুনেছি। কি জানতে চাইছিল তোর কাছে? কথা বলতে বলতে ইকবাল মৃত লোকটার পা ধরে টেনে রাস্তার পাশে গভীর ড্রেনের মধ্যে ফেলে দেয়। লাথি মেরে তার মোটর সাইকেলটাকেও ফেলে দেয়। তার আগে অবশ্য রক্তমাখা কাঁচিটা কুড়িয়ে নিতে ভোলে না। পিস্তলটাও পা দিয়ে ঠেলে ফেলে দেয় ড্রেনে। এই রাস্তায় এই সময় লোক চলাচল একেবারেই থাকে না। করিমের শরীর তখনও থরথর করে কাঁপছিল। ঘটনার গুরুত্ব একটু একটু করে ওর মাথায় ঢুকছে। ইকবাল হাত ধরে ওকে টেনে নিয়ে যায় তার বাড়িতে। নিজেকে আর সামলাতে না পেরে করিম কাঁদতে কাঁদতে সমস্ত ঘটনা ইকবালকে খুলে বলে। ইকবালের কপালে অনেকগুলো ভাঁজ পড়ে। খাকি পোশাকের লোকটা যদি পুলিশ হয় তাহলে তো হন্যে হয়ে ওরা হত্যাকারীকে খুঁজবে। ইকবাল বুঝতে পারে না করিমের কি করা উচিত। শহর ছেড়ে পালাবে নাকি এখানেই থাকবে? পালালে সন্দেহর তীর আগে ওর দিকেই আসবে। ভেবে চিন্তে ইকবাল মনে করল আপাতত একটা দিন হাল হকিকত দেখার জন্য অপেক্ষা করা উচিত। ওদের ভাগ্য সুপ্রসন্ন, অথবা সর্বশক্তিমান বলে যদি কেউ থাকেন তিনি সমস্ত ঘটনার ওপর নজর রাখছিলেন। শেষ রাতে এত ঝড় বৃষ্টি হলো যে রাস্তা থেকে পায়ের ছাপ, রক্তের দাগ সব মুছে গেল। পরদিন জানা গেল মডার্ন হসপিটালের সিকিউরিটি ইনচার্জ ভরত প্রসাদ মদ খেয়ে মোটরসাইকেল চালিয়ে রাতে বাড়ি ফিরছিল। ড্রেনের মধ্যে পড়ে গিয়ে মারা গেছে। আবর্জনা ভরা ড্রেনের মধ্যে অনেক মরচে ধরা লোহালক্কর ছিল। তারই মধ্যে তীক্ষ্ণধার কিছু গলায় বিঁধে যেতে সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়েছে। রজত শুভ্র এবার আর সময় নষ্ট করতে চাননি। বিভিন্ন দপ্তরে তার যত পরিচিত ও সমমনস্ক লোক আছে তাদের সঙ্গে সেই রাতেই যোগাযোগ করতে থাকেন। কিন্তু জেরিকে দিল্লিতে খুঁজে বার করা তো খড়ের গাদায় সূঁচ খোঁজার মতো দুঃসাধ্য ব্যাপার। তাছাড়া দিল্লিতেই নিয়ে গেছে নাকি মাঝপথে অন্য কোথাও নেমে পড়েছে তাই বা কে জানে। পরদিন জানা গেল যে শহরে জেরি বন্দি ছিল সে শহরে সত্যি মডার্ন হসপিটাল নামে একটি বড় নার্সিংহোম আছে। রজত শুভ্র নিশ্চিত যে ওই হাসপাতাল আর জেলেই আছে সমস্ত রহস্যের চাবিকাঠি। রাঁচির আইবির স্থানীয় কর্মকর্তাকে ওই শহরের জেল আর মডার্ন হসপিটালে রেড করাতে বললেন তিনি নিজেও সঙ্গে থাকতে চান। প্রাইভেট ইনভেস্টিগেটর হিসেবে তাকে কেউ দায়িত্ব দিয়েছে। তার জন্য প্রয়োজনীয় অনুমতিপত্রও তিনি আনিয়ে নিলেন। পরদিন সকালের ফ্লাইটেই তিনি রাঁচি পৌঁছলেন। এয়ারপোর্ট থেকে তাকে তুলে নিলেন রাঁচির ভারপ্রাপ্ত অফিসার। ঘণ্টা দুয়েকের পথ অতিক্রম করে সদল বলে বেলা 12টায় তাঁরা পৌঁছলেন ওই শহরে। রজত শুভ্র রাঁচির অফিসার মিস্টার ভার্মাকে বললেন, দেখুন, আমার মনে হয় আমরা দু দলে ভাগ হয়ে যাই। এক দল যাক জেলে আর আরেকটা দল যাক মডার্ন হসপিটালে, কেমন? ভার্মা রাজি হলেন। রজত শুভ্র এবং আরও 3 জন একটা গাড়িতে চললেন মডার্ন হসপিটালে। ভার্মা ও আরও 5 জন গেলেন জেলখানায়। বেলা 11:30টার সময় মডার্ন হসপিটালের মালিক ডাক্তার রাজীব রঞ্জন সিং ফোন করেছিলেন জেল সুপারিনটেন্ডেন্ট রজনীকান্ত এক্কার ব্যক্তিগত সেলফোনে।
আসলে রাজীব রঞ্জন তার বডিগার্ড তথা কুকর্মের সহকারী ভরত প্রসাদের গত পরশু রাতের মৃত্যু দুর্ঘটনা বলে মেনে নিতে পারছেন না। ওকে পাঠানো হয়েছিল করিমকে জিজ্ঞাসাবাদ করে চিরকালের মতো চুপ করিয়ে দেওয়ার জন্য। চুন্নিলাল মরার আগে বলে গেছে জেরি ওদের দুজনের কাছেই মদত চেয়েছিল। এই ফিরিঙ্গিটাকে না তুললেই হতো। রজনীকান্ত এক্কা ঝাড়খণ্ডের আদিবাসী। কোটায় চাকরি পাওয়ার পর নিজের যোগ্যতা বাড়ানোর দিকে মনোযোগ না দিয়ে চিরকাল জোর দিয়েছে তৈলমর্দন ও উপরি রোজগারের দিকে। বছর দুয়েক আগে ডাক্তার রাজীব রঞ্জন যখন এই লোভনীয় ব্যবসার প্রস্তাব তাঁর সামনে রাখে, রাজি হতে তার 5 মিনিটও সময় লাগেনি। সত্যিই তো, এই সব চোর ডাকাত পকেটমার জেলে কি শুধরে যায়? ছাড়া পেয়ে আবার সেই অপরাধের জগতে ফিরে যাবে। তার থেকে ওদের শরীরের অঙ্গপ্রত্যঙ্গ যদি ভালো মানুষের কাজে লাগে সে তো ভালোই। সমাজের আবর্জনা কমবে, আবার কিছু মানুষের প্রাণও বাঁচবে। এ তো পুণ্যের কাজ। তার ওপর যদি ভালো কিছু রোজগার হয় তবে তো সোনায় সোহাগা। রজনীকান্তের বিবেক এ বিষয়ে ঝকঝকে পরিষ্কার। হ্যাঁ, কিছু আইন কানুন এদিক সেদিক করতে হয় অবশ্য। সে যদি দেশের আইন প্রণেতারাই বুড়বক হয়, সে কি করতে পারে? গত 2 বছরে বেশ কিছু বন্দি নানান কায়দায় পাচার করা হয়েছে দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরুর কিছু বাছা বাছা হাসপাতালে। তারপর আর তাদের বিষয়ে কিচ্ছু শোনা যায়নি। ডাক্তার রাজীব রঞ্জন ও তার দল ছাঁটাই বাছাই ও বড় শহরে পৌঁছে দেওয়ার কাজ করে এবং যে অদৃশ্য দলটি সুশৃঙ্খলভাবে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে তাদের সঙ্গে যোগাযোগ রাখে। কোনো রকম সমস্যা হলে দলকে খবর দিলে তারাই ব্যবস্থা নেয়। যেমন হাতের বাইরে চলে যাওয়া চুন্নিলালের ব্যবস্থা তারাই করেছিল। করিম যেহেতু তাদের শহরেই থাকে, তাই তার মুখ বন্ধ করার দায়িত্ব বাধ্য হয়ে রাজীবকেই নিতে হয়েছিল। গত 2 বছরে রজনীকান্ত রাজীবকে তার ব্যবসার কাঁচামাল সাপ্লাই করে যা কামিয়েছে তা জেলার মেডিকেল অফিসার ও অন্যান্যদের বখরা দেওয়ার পরেও ভালোই। তাই রাজীবের ফোন এলে সে বিগলিত হয়ে পড়ে। 11:30টায় যখন ডাক্তার রাজীবের ফোন এলো তখন সে নিজের অফিসে চা খেতে খেতে খবরের কাগজ পড়ছিল। ফোন ধরে বলল, बोलिए डॉक्टर साहब, मेरा लायक कोई सेवा? ডাক্তার মোটেও খোশ গল্পের মেজাজে ছিল না। সংক্ষেপে ভরত প্রসাদের অ্যাক্সিডেন্ট যে অন্য কিছুও হতে পারে সেটা বলে বলল, ওই করিমের পেছনে লোক লাগাতে হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব ওর মুখ বন্ধ করতে হবে, নাহলে বিপদ হতে পারে। সব শুনে রজনীকান্ত এক্কা নিজেও চিন্তিত হয়ে পড়ে। বলে সে আধ ঘন্টার মধ্যে মডার্ন হসপিটালে আসছে। রজত শুভ্র ও তাঁর দলের জন্য এটা হলো প্রায় লটারি পাওয়ার মতন ব্যাপার। ডাক্তার রাজীব রঞ্জনের বিলাসবহুল চেম্বারে তার সঙ্গে চা পানরত জেলা সুপার রজনীকান্ত এক্কা। আইবি রেট শুনে রজনীকান্তের হার্টবিট বেড়ে গিয়েছিল। সে অফিস টাইমে এক প্রাইভেট হাসপাতালের মালিকের সঙ্গে আড্ডা দেওয়ার কোনো যুক্তিযুক্ত কারণ দেখাতে পারল না। রাজীব রঞ্জনের মতো অত ধুরন্ধর সে নয়। জেলের কয়েদিদের আর কয়েকজন সিপাহীর ওপর কর্তৃত্ব করা এক ব্যাপার, আর সেন্ট্রাল ভিজিলেন্সের অফিসারদের মুখোমুখি হওয়া আর এক ব্যাপার। রজত শুভ্র তাঁর অভিজ্ঞ চোখে বুঝে গেলেন ডাক্তারের তুলনায় এই সুপার মহোদয়ের মুখ থেকে কথা বার করা সহজ হবে। রাজীব রঞ্জনকে আরেকজনের দায়িত্বে ছেড়ে তিনি অন্য একটা ঘরে ডেকে নিলেন রজনীকান্তকে। রজত শুভ্র এখন রিটায়ার্ড, তবুও কিছুটা স্বাধীনতা নিলেন তিনি। সৌভাগ্যবশত পূর্ব ভারতে চাকরি জীবনে তিনি ছিলেন প্রায় কিংবদন্তি বিশেষ, তাই সঙ্গী অফিসাররা এইটুকু বেনিয়মে আপত্তি করল না। ঠান্ডা ঘরের মধ্যে বসেও ক্রমাগত ঘাম মুছতে থাকা রজনীকান্তকে সোজাসুজি জিজ্ঞেস করলেন, তোমার এখানে জেরাল্ড ডিসুজা নামে যে কয়েদি ছিল তাকে কোথায় পাচার করেছ? পাচার? কি বলছেন স্যার? ও বেচারা তো অসুখ করেছিল, বাঁচাতে পারলাম না। বহুত দুঃখী বাত হয়। কি হয়েছিল? ডেথ সার্টিফিকেট আছে? একটু আমতা আমতা করে জেলার জানালো, আছে। রজত বললেন, এক্ষুনি তোমার লোককে ফোন করে ওই সার্টিফিকেট ভার্মা সাহেবের হাতে দিতে বলো। 5 মিনিট পর নিজেই ফোন করলেন ভার্মার সেলফোনে। ভার্মা জানালেন যে সার্টিফিকেট তিনি হাতে পেয়েছেন। ডেথ সার্টিফিকেট ইস্যু করেছে জেলের মেডিকেল অফিসার। রজত মিস্টার ভার্মাকে জেরির মৃত্যু সংক্রান্ত সব রেকর্ড দেখতে বললেন। রজনীকান্তকে চেপে ধরলেন রজত, বললেন, তা কোথায় কবর দেওয়া হয়েছে জেরাল্ড ডিসুজাকে? স্যার মানে কবর তো দেওয়া হয়নি, লাশ শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। হোয়াট? হ্যাঁ,
দিস ইজ আ গ্রস ভায়োলেশন। তুমি জানতে না যে সে একজন খ্রিশ্চান? প্রিজন অ্যাক্ট অনুযায়ী তো তাকে কবর দেওয়ার কথা। স্থানীয় চার্চকে খবর দেওয়া হয়েছিল? রজনীকান্ত বারবার কপাল এবং ঘাড়ের ঘাম মুছতে থাকে। তার কাছে কোনো জবাব ছিল না। আবার প্রশ্ন করেন রজত, কতদিন চাকরি করছো তুমি? হ্যাঁ, নিয়ম জানো না? কোনো বন্দির মৃত্যু হলে তার ধর্ম অনুযায়ী অন্ত্যেষ্টি হওয়া উচিত, আইন অনুযায়ী। তুমি নিজে পারমিশন দিয়েছ ওর বডি দাহ করতে? না স্যার, আমি সেদিন একটু অসুস্থ ছিলাম, তাই জেলার কোমদ পাড়ে সই করেছে। জেলার তোমাকে ফোন করে জিজ্ঞাসা করেনি কিছু? হ্যাঁ, মানে না, অসুস্থ ছিলাম বলে আর ডিস্টার্ব করেনি। ভার্মা ফোনে জানালেন, শক ডিউ টু গ্যাস্ট্রিক পারফোরেশন অ্যান্ড ব্লিডিং। ডেথ সার্টিফিকেটে জেলের মেডিকেল অফিসারের সই থাকলেও মৃত্যুর কারণটা লেখা আছে মডার্ন হসপিটালের প্যাডের একটা কাগজে, যেটা ফাইলে ক্লিপ দিয়ে আটকানো। তার আগে জেরির কোনো মেডিকেল হিস্ট্রি নেই, অর্থাৎ জেলের রেকর্ড অনুযায়ী সে হঠাৎই অসুস্থ হয়ে পড়ে, ওই ধরনের কোনো শারীরিক অসুস্থতা না থাকা সত্ত্বেও। তবে রাতের খাওয়ার পর নাকি সে পেটের যন্ত্রণায় ছটফট করছিল। ভার্মা জেলের ডাক্তারকে জিজ্ঞেস করেন তিনি সেই সময় কী চিকিৎসা করেছিলেন। ডাক্তার দেখান বেশ কিছু ওষুধের নাম লেখা আছে ফাইলে রাখা তাঁর লেখা প্রেসক্রিপশানে, কিন্তু ডিসপেন্সারির ফাইলে সেই সব ওষুধ ইস্যু হওয়ার কোনো রেকর্ডই নেই। এমনকি একটা ওষুধ তো স্টোরে গত 1 মাস থেকেই নেই। অন্য কর্মচারীদেরও আলাদা আলাদা করে জিজ্ঞাসাবাদ করাতে প্রত্যেকের বক্তব্যের প্রচুর গরমিল ধরা পড়ল। একজন সিপাহী যে জেরির অন্তর্ধানের রাতে গার্ড ডিউটিতে ছিল, সে তো বলেই ফেলল, ও মডার্ন হসপিটালের অ্যাম্বুলেন্স করে জেরিকে নিয়ে যাওয়া হয়েছে, তারপরে আর সে ফেরেনি। জেরিকে সে সময় অসুস্থ যন্ত্রণাক্লিষ্ট লাগছিল কিনা জিজ্ঞেস করাতে লোকটি কিছুক্ষণ হাঁ করে রইল। তারপর বলল, पता नहीं साहब, लेकिन लग रहा था कि वो नशे में है। বোঝাই যাচ্ছে জেল সুপার ও তার এই অপরাধের সাগরেদরা সবাইকে কি বলতে হবে তার তালিম দেয়নি। বোধহয় এই ছোট্ট একটা শহরে কেন্দ্রীয় গোয়েন্দা দফতরের নজর পড়তে পারে সে কথা কেউ ভাবেইনি। ভার্মা আইজি প্রিজনকে ফোন করে বলেন যেন জেলার, জেল সুপার এবং মেডিকেল অফিসারের নামে সাসপেনশন অর্ডার ইস্যু করা হয়, যা বহাল থাকবে যতদিন তদন্ত চলবে ততদিন। এদিকে রাজীব রঞ্জনকে কিন্তু অত সহজে কাবু করা গেল না। দ্বিতীয় সমস্যা হলো তার স্ত্রী, যিনি নিজেও একজন ডাক্তার এবং মডার্ন হসপিটালের একজন ডিরেক্টর, সেদিন শহরে ছিলেন না। কোনো কাজে সে রাঁচি গিয়েছিল। যদিও রেড শুরু হতেই হাসপাতালের সমস্ত স্টাফের সেলফোন জমা নিয়ে নেওয়া হয়েছিল এবং ল্যান্ডলাইন বন্ধ করে দেওয়া হয়েছিল, কিন্তু রজত শুভ্র নিশ্চিত যে মহিলার কাছে খবর ঠিক পৌঁছে গেছে। তার মানে তাদের গ্যাংয়ের কাছেও খবর পৌঁছে গেছে। 4 ঘন্টা ক্রমাগত প্রশ্ন করেও রাজীবের পেট থেকে কোনো বেফাঁস কথা বার করা গেল না। লোকটা শুধু ধূর্তই নয়, তার ব্যবহারে ঔদ্ধত্য ফুটে বেরোচ্ছিল। রজত শুভ্র আন্দাজ করলেন এর নিশ্চয়ই কোনো বড় মাপের গডফাদার আছে, সম্ভবত কেন্দ্রের কোনো নেতা বা মন্ত্রী। যখন হতাশা গ্রাস করছে তাকে, তখনই আইবির একজন অফিসার, যে রাজীবের ও তার স্ত্রীর ল্যাপটপে খোঁজাখুঁজি করছিল, জানালো একটা ট্রাভেল এজেন্সি থেকে কদিন আগের 2 দিল্লি যাওয়ার ট্রেনের টিকিট এসেছিল। একটা টিকিট 40 বছর বয়স্ক জনৈক পবন শর্মার নামে, আর অন্যটি 28 বছরের জে ডিসুজার নামে। এত কম সময়ের মধ্যে জেরির জন্য জাল পরিচয়পত্র তৈরি করতে পারেনি ডাক্তার রাজীব, বা প্রয়োজন বোধ করেনি হয়তো। ডাক্তার রাজীব রঞ্জন সিংকে এই প্রথম একটু নার্ভাস দেখালো। রজত শুভ্র তাকে সামলে ওঠার সুযোগ দিলেন না, বললেন, যদি তুমি অপরাধ স্বীকার করো তাহলে হয়তো শাস্তির মাত্রা কিছুটা কম হবে, কিন্তু যদি এখনো মুখ বন্ধ করে থাকো তবে জেনে রাখো তোমাকে আমি ফাঁসিতে ঝোলানোর ব্যবস্থা করব, আর তোমার বউয়ের হবে যাবজ্জীবন। যে জঘন্য অপরাধ করেছ তার সমস্ত প্রমাণ আমি বার করেই ছাড়ব। তারপর তোমাদের এই সাজানো সাম্রাজ্য ছারখার হয়ে যাবে। তোমার এক ছেলে ইংল্যান্ডে পড়তে গেছে, তাই না? আর একজন পড়ে দুন স্কুলে। সব খবর আমার কাছে আছে। এই সব কিছু না জাস্ট বন্ধ হয়ে যাবে। ভেবে দেখো আমাদের সঙ্গে কোঅপারেট করবে কি করবে না। জাস্ট থিঙ্ক ওভার ইট।
কিন্তু রজতকে হতাশ করে রাজীব তার মুহূর্তে দুর্বলতা কাটিয়ে উঠল। ঠিক আগের মতো উদ্ধত ভঙ্গিতে বলল, ইসসে কে সাবিত হতা হ্যায়? আমার বাড়িতে দুজন অতিথি এসেছিল। তাদের একজনের পদবী ডিসুজা, জেরাল্ড নয়, তার নাম জন। এই ছেলেটি আমার বড় ছেলের সহপাঠীর আত্মীয়। এ থেকে আপনি কি প্রমাণ করতে চাইছেন? চেয়ার ঠেলে উঠে দাঁড়ালো ডাক্তার, বলল, গত 4 ঘন্টা ধরে আপনারা আমাকে বিরক্ত করছেন। একজন সৎ ভারতীয় নাগরিককে শুধুমাত্র সন্দেহের বশে উত্ত্যক্ত করছেন। আপনাদের বিরুদ্ধে আমি হ্যারাসমেন্ট চার্জ আনব। ভাববেন না যে একটা ছোট শহরে থাকি বলে আমরা সহায় সম্বলহীন। দিল্লিতে কি লেভেলে আমার পৌঁছ আছে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। রজত কোনো উত্তর দিলেন না। মনে মনে ভাবলেন, উঁচু মহলে তো তোমার যোগাযোগ আছে বুঝতেই পারছি। বড় কোনো মুরব্বি না থাকলে এত সাহস তোমার হয়? যে লোকটি ল্যাপটপ থেকে টিকিট বার করছিল সে বেশ করিতকর্মা। সে রজত শুভ্রকে আড়ালে ডেকে ফিসফিস করে বলল, স্যার, একে গ্রেপ্তার করার একটা কারণ পেয়ে গেছি। কাস্টাডিতে না নিলে এর থেকে কিছু জানা যাবে না স্যার। এই ফাইলগুলো দেখুন। মডার্ন হসপিটালের নথিপত্র ঘেঁটে হাতে চাঁদ পেলেন তিনি। হাসপাতালের ফার্মেসিতে প্রচুর ওষুধের স্টক আছে, কিন্তু হাসপাতালের ড্রাগ লাইসেন্স রিনিউ করার তারিখ পেরিয়ে গেছে প্রায় 1 মাস আগে। সবচেয়ে বড় কথা, স্টকে আছে মরফিন, পেথেডিন জাতীয় ব্যথানাশক, ঘুমের ওষুধ, অ্যান্টি ডিপ্রেশেন্ট এবং অ্যানাস্থেটিক গোত্রের ওষুধ, যেগুলো রাখা বা বিক্রি করার জন্য বিশেষ অনুমতির প্রয়োজন। কিছু ডেট এক্সপায়ার হয়ে যাওয়া ওষুধও পাওয়া গেল। এবার আর ডাক্তার রাজীব রঞ্জনকে গ্রেফতার করতে কোনো বাধা থাকল না। রজত মিস্টার ভার্মাকে দিয়ে সংশ্লিষ্ট দফতরে জানিয়ে রাখলেন, কিন্তু রাজীব রঞ্জনকে ধরা গেলেও ওর স্ত্রীকে ধরা গেল না। জেরি যখন ট্রেনে ওঠে তখনও পুরোপুরি সজ্ঞানে ছিল না। আবছা আবছা মনে আছে দুদিক থেকে 2 জন মানুষ তার হাত শক্ত করে ধরে একটা কামরায় তুলছে। তারপর একটা সাইড লোয়ার বার্থে ওরা ওকে শুইয়ে দিচ্ছে। ব্যাস, এই পর্যন্তই তার স্মৃতিতে আছে। তারপর সব অন্ধকার। জ্ঞান ফেরার পরও মাথাটা অসম্ভব ভারী লাগছিল তার। ঠিকভাবে চিন্তা করার ক্ষমতাও যেন লোপ পেয়ে গেছে। এটুকু বুঝতে পারছিল যে সে একটা চলন্ত ট্রেনের কামরায় আছে। এসি কামরাটায় বেশ ঠান্ডা লাগছিল জেরির। তলপেটটাও ভারী হয়ে আছে, একবার টয়লেট যাওয়া দরকার। ধীরে ধীরে উঠে বসল সে। মাথাটা একটু ঘুরে উঠল। খানিকক্ষণ বসে পারিপার্শ্বিক দেখে সময়টা আন্দাজ করার চেষ্টা করল। তারপর সাবধানে উঠে দাঁড়ালো। কামরার অনেক লোকই উঠে পড়েছে, কিছু লোক ঘুমোচ্ছে। তার উপরের বার্থের লোকটা দেওয়ালের দিকে মুখ করে ঘুমোচ্ছে। নীল শার্ট আর কালো ট্রাউজার পরা এই লোকটিই কি তাকে কাল হাত ধরে নিয়ে এসেছিল? টয়লেটের সামনে 2 জন লোক দাঁড়িয়ে দাঁত মাজছে। এদিকে 2টো টয়লেট ভিতর থেকে বন্ধ। ভেস্টিবিউল পেরিয়ে পরের কামরায় একটা টয়লেট খালি পেয়ে গেল জেরি। ভিতরে ঢুকে অনেকক্ষণ ধরে মুখে চোখে জল দিয়ে মাথার ধোঁয়াশাটা অনেকটা কাটল। পূর্বাপর ঘটনা একটু একটু করে মনে পড়তে লাগলো। জেলে রাতের খাওয়ার পর ওকে মেডিকেল অফিসার ডেকে নিয়ে যায়। ক্লিনিকে ওকে 2 জন ওয়ার্ডার চেপে ধরে এবং ডাক্তার ওকে একটা ইঞ্জেকশন দেয়। তারপর থেকেই কোনো কিছু পরিষ্কার মনে পড়ছে না। তবে ওকে জেল থেকে অন্য কোথাও নিয়ে যাওয়া হয় সেটা মনে আছে। সেখানে সে কদিন ছিল বা কি হয়েছে তার সঙ্গে সে সব কিছুই অস্পষ্ট। শুধু ট্রেনে ওঠাটা আবছা মনে আছে। সারা শরীরে হাত দিয়ে অনুভব করে জেরি কোথাও কোনো কাটা ছেঁড়া নেই তো। নিজেকে অক্ষত পেয়ে অনেকটা আশ্বস্ত হয়, তাহলে কেউ ওর কিডনি এখনও কেটে বের করে নেয়নি। তার মানে ওকে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে যেখানে এসব হবে। এরই মধ্যে ট্রেনটা একটা স্টেশনে থামে। হকারদের ডাক, হইহট্টগোল, লোকজনের ওঠানামার আওয়াজে অনুমান করে বড় কোনো স্টেশনে দাঁড়িয়েছে। হঠাৎ মাথাটা পরিষ্কার হয়ে যায় জেরির। এই সুবর্ণ সুযোগটা তাকে লর্ড জেসাস দিয়েছেন, এটাকে হাতছাড়া করা যায় না। খুব সাবধানে টয়লেটের দরজা একটুখানি খোলে জেরি। সামনের করিডোরে বেশ ভিড়, লোকজন মালপত্র নিয়ে উঠছে এখনও। কোনো জাংশন স্টেশন মনে হয়। মনস্থির করে নেয় জেরি ঠিক ট্রেন ছাড়ার সময় কোনো প্ল্যাটফর্মে না নেমে উল্টো দিকে নেমে যাবে। এতক্ষণে হয়তো ওর সঙ্গী খোঁজাখুঁজি আরম্ভ করেছে। ওর আশঙ্কা সত্য প্রমাণ করে বাইরে একজনের উদ্বিগ্ন গলার আওয়াজ পাওয়া যায়।
জনে জনে জিজ্ঞাসা করছে কেউ ফর্সা লম্বা এক যুবককে দেখেছে কিনা। যখন জেরি টয়লেটে ঢুকেছে তখন তার সামনে কেউ ছিল না, তাই সবার নেতিবাচক উত্তর শুনে লোকটা বোধহয় উল্টো দিকের টয়লেটে বা প্ল্যাটফর্মে খুঁজতে গেল। প্রায় নিঃশ্বাস বন্ধ করে জেরি টয়লেটে অপেক্ষা করতে লাগলো কখন ট্রেন ছাড়ার বাঁশি বাজে। বাঁশি বাজতেই আবার দরজাটা একটু ফাঁক করে দেখে নেয়, এখন এই জায়গাটা খালি। বেরিয়েই প্ল্যাটফর্মের উল্টো দিকের গেটটা খোলে। ট্রেন সবে চলতে শুরু করেছে। সাবধানে দুহাতে রড ধরে দুসারির লাইনের মাঝখানে নোংরা জায়গাটায় নেমে উবু হয়ে বসে পড়ে। উল্টো দিকে আর একটা ট্রেন দাঁড়িয়ে আছে দেখে সামনে একটা খোলা দরজা পেয়ে নিচ থেকে কষ্ট করে শরীরটাকে টেনে উঠে আসে ওপরে। 7-5 চিন্তাভাবনা না করে প্রায় খালি কামরাটা টয়লেটে ঢুকে দরজা বন্ধ করে দেয়। সেখান থেকেই শুনতে পায় ওর ট্রেন গতি বাড়িয়ে স্টেশন ছেড়ে চলে যায়। তবু বাইরে আসার সাহস হয় না জেরির। কে জানে সঙ্গে লোকটিও নেমে গিয়ে স্টেশনে তাকে খুঁজছে কিনা। স্টেশনটা বেশ বড় এবং ব্যস্ত বলেই মনে হয় জেরির। দ্বিতীয় ট্রেনের টয়লেটে বন্ধ থাকা অবস্থাতেই 4-5টা ট্রেন আসার আর ছেড়ে যাওয়ার শব্দ পেল সে। এতে সুবিধেই হলো, যদি লোকটা স্টেশনে নেমে তাকে খোঁজাখুঁজি করে এতগুলো ট্রেনের মধ্যে কোথায় সে লুকিয়ে আছে সে বুঝতে পারবে না। ওদিকে পবন শর্মার মাথা কাজ করছে না। সালা ফিরাং ছোকরা গেল কোথায়? এতবার ও ঝাড়খণ্ড থেকে দিল্লি শিকার নিয়ে গেছে, কোনো গোলমাল হয়নি একবারও। এবার সব হিসাব গন্ডগোল হয়ে গেল। সাধারণত যে দাওয়াই ইঞ্জেকশন দিয়ে সন্ধ্যার সময় শিকারকে ট্রেনে তোলা হয় সেটার আসার থাকে দিল্লি পর্যন্ত। ওরা ঘুমিয়েই পুরো সময়টা পার করে দেয়। একবার অবশ্য শালা ঘুমের মধ্যে পেচ্ছাপ করে দিয়েছিল, সে নিয়ে খুব ঝামেলায় পড়েছিল। লেট হওয়ার ব্যবস্থাও থাকে সঙ্গে। ওর ব্যাগে ইঞ্জেকশন দেওয়ার সিরিঞ্জ, সুই, স্পিরিট সব থাকে, আর থাকে এক অ্যাম্পুল ঘুমের ওষুধ। ট্রেন বেশি লেট করলে রাস্তায় আর একটা সুই দিয়ে দিলেই নিশ্চিন্ত, শিকার আর নড়াচড়া করবে না। কিন্তু কাল ওঠার সময় এক শালা বুড়বক প্যাসেঞ্জারের সঙ্গে ধাক্কা লেগে ব্যাগটা পড়ে গিয়েছিল। তখন বোঝেনি, পরে ব্যাগ খুলে দেখে অ্যাম্পুলটা ভেঙে গেছে। সেজন্য সারা রাত জেগে পাহারা দিয়েছে শিকারকে। ভোরের আলো ফোটার সময়ও দেখেছে অঘোরে ঘুমোচ্ছে ছোকরা। সকালের দিকে কখন যে তার চোখ লেগে গেছে, আর তাতেই এই বিপত্তি। ওকে খুঁজে না পেলে তো ওর নিজেরও ঘোর বিপদ। সালে লোক ওকে মেরে ওরই গুর্দা বার করে নেবে। ছোকরাকে না পেলে ওকেও গা ঢাকা দিতে হবে। পাগলের মতো জেরিকে খুঁজতে থাকে পবন। একটু পরে বাঁশি বাজিয়ে জেরি যে ট্রেনটাতে লুকিয়েছিল সেটাও ছেড়ে দিল। অনেকক্ষণ পর সতর্ক জেরি দরজা খুলে উঁকি দিল। বগি দেখে বুঝতে পারল এটা একটা সাধারণ কামরা, খুব একটা ভিড় নেই। কামরার মধ্যে নানা ধরনের বেশভূষার মানুষ, বেশিরভাগই দেহাতি ধরনের। তার সৌভাগ্য যে জেল থেকে বার করে কয়েদির পোশাক বদলে ওর নিজের ট্রাউজার আর টি শার্ট পরিয়ে দিয়েছিল। আগে ট্রেনে এসি কামরায় এই কারণেই সে কারোর দৃষ্টি আকর্ষণ করেনি, কিন্তু এখানে ঠিক সেই কারণেই কামরা শুদ্ধ লোক তার দিকে তাকিয়ে আছে। মলিন বেশ, রোদে পোড়া মানুষগুলোর মধ্যে তার ফর্সা লম্বা সুপুরুষ চেহারা ও বেশভূষা অবধারিতভাবে নজর কেড়ে নিয়েছে সবার। একটা বেঞ্চের লোকজন একপাশে জায়গা করে দিয়ে সসম্ভ্রমে ওকে ডাকে। এতক্ষণ পালানোর উত্তেজনায় ভুলে যাওয়া শারীরিক দুর্বলতা, খিদে, তেষ্টা ঝড়ের গতিতে ফিরে আসে তার শরীরে। কৃতজ্ঞ মনে বেঞ্চিতে গিয়ে বসল জেরি। মনে তো হচ্ছে আপাতত বিপদ কেটে গিয়েছে, কিন্তু তার পকেটে তো একটা পয়সাও নেই, কোনো পরিচয়পত্রও নেই, এবং এই ট্রেন কোথায় যাচ্ছে সে জানে না। চোখ বুজে চিন্তা করছিল লোকে জিজ্ঞেস করলে কি বলবে। একটা বিশ্বাসযোগ্য গল্প তো বানাতে হবে। তবে টিকিট চেকারের হাতে সে ধরা পড়তে চায় না। সে যদি তাকে পুলিশের হাতে তুলে দেয় তাহলে পলাতক আসামি হিসেবে আবার তাকে সেই মৃত্যু ফাঁদে পড়তে হবে। না না, তাকে পালাতে হবে। তার বেঞ্চ এবং সামনের বেঞ্চটা জুড়ে যারা বসেছে তারা সম্ভবত একই পরিবারের লোকজন। 2জন মধ্যবয়স্কা মহিলা, 2জন পুরুষ ও 3টে ছেলে মেয়ে। আশেপাশে বোধহয় আরও কয়েকজন আছে। তারা তার দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে থাকলেও কোনো প্রশ্ন করার ব্যাপারে একটু দ্বিধান্বিত। ট্রেনটা বোধহয় ফার্স্ট প্যাসেঞ্জার ধরনের, অনেক স্টেশনেই থামছে। একটা স্টেশনে নেমে প্রাণ ভরে জল খেলো জেরি।
কতদিন সে খায়নি কে জানে। বেশ দুর্বল বোধ করছে এখন। জল খেয়ে যেন ভিতরে পাক দিয়ে উঠল। বাথরুমে গিয়ে একবার বমি করল, জলই বেরোলো শুধু। সিটে এসে আলতো করে চোখ বন্ধ করে বসেছিল। তন্দ্রা এসে গিয়েছিল। কাঁধে কেউ হাত ঠেকাতে চমকে উঠে বসল জেরি। দেখে সামনের সিটের একজন পুরুষ হাতে দুটো মোটা আটার রুটি আর তার উপরে একটু লঙ্কার আচার নিয়ে বিনীত মুখে তার সামনে দাঁড়িয়ে। চারদিকে তাকিয়ে দেখে পরিবারের সবাই দ্বীপ্রাহরিক ভোজনের আয়োজন করছে। মহিলা দুজন সবাইকে দিচ্ছে। সে যখন সঙ্গে চলেছে, সেও পরিবারের একজন, তাকে না দিয়ে তারা খায় কি করে? মনে মনে আবার সেই অদেখা পরম পুরুষকে ধন্যবাদ দিল জেরি। গত কয়েক মাসের তিক্ত অভিজ্ঞতায় মানুষের ওপর থেকে বিশ্বাসই হারিয়ে যাচ্ছিল যেন। বন্দি জীবনের কমাসে জেরি হিন্দিটা ভালোই রপ্ত করে ফেলেছিল। এই দেহাতি পরিবারের সঙ্গে আলাপ জমাতে তাই ভাষাটা বিশেষ অন্তরায় হয়ে উঠল না। জেরি ওদের বলল ও দিল্লি যাচ্ছিল। পথে একজন লোক ওদের সঙ্গে ভাব জমিয়ে কোনো স্টেশনে দুজনের জন্য চা নিয়ে আসে। চা খেয়ে ও বেহুঁশ হয়ে যায়। জ্ঞান ফিরতে দেখে তার টাকা কড়ি, জিনিসপত্র, টিকিট কিছুই নেই। মাথার ঠিক ছিল না, তাই একটা ট্রেন থেকে নেমে আরেকটা ট্রেনে উঠে পড়েছে। এ ধরনের ঘটনা যে ট্রেনে হামেশাই হয়ে থাকে তা এরাও শুনেছে। জানা গেল ট্রেন এখন মধ্যপ্রদেশ দিয়ে চলেছে। সঙ্গী পরিবারটি ও এক গাঁয়ের আরও কয়েকজন চলেছে কোনো তীর্থস্থানে। জেরি নিজের নাম বলেছে কমল চৌধুরী। ভারতের প্রায় সব প্রদেশেই নামটা চলে যাবে। জেরির টিকিট নেই শুনে এরা বিশেষ চিন্তিত নয়। বোধহয় তাদের দলেরও সবার টিকিট নেই। সারাদিনে বেশ কয়েকটা বিজন স্টেশনের ট্রেন থামলেও কালো কোট পরিহিত কাউকে দেখা গেল না। দেহাতি পরিবারের স্নেহময়ী মহিলা দুজন তাকে রাত্রের খাবারও খাইয়ে দিল। একই পদ, তবে রাত্রে যোগ হলো একটা করে বেসনের লাড্ডু। ভোরবেলা পরিবারটি গন্তব্য এসে যেতে ওকে ডাকলো এবং বলল, জেরি, তুমিও আমাদের সঙ্গে চলো। তীর্থ দর্শন করে তারপর ফিরে যেও তোমার দেশে। জেরির যে ফিরে যাবার উপায় নেই সে কথা তো এদের বলা যায় না। এদের সঙ্গে সে নেমে পড়ল ওই স্টেশনে। পাহাড় জঙ্গল ঘেরা একটা ছোট্ট শহর। তীর্থযাত্রী ভালোই আসে মনে হলো। অনেক সস্তার হোটেল আর ধর্মশালা আছে। তার আশ্রয়দাতা দলটা পুজো দিয়ে আজ রাতেই ফিরতি ট্রেন ধরবে। জেরি দুপুরের মধ্যে আবিষ্কার করল এখানে বেশ কিছু আশ্রম আছে যেখানে দুবেলা বিনামূল্যে ডাল ভাত পাওয়া যায়। মন্দিরেও ভক্তদের খাওয়ায়। ও ঠিক করল এখানে 2-4 দিন থেকে যাবে, তারপর ভবিষ্যৎ কর্মপন্থা ঠিক করবে। রাত্রে সহযাত্রী গ্রাম্য বন্ধুদের বিদায় জানাবার সময় ওর চোখ দুটো ভিজে উঠল নিজের অজান্তেই। 2 দিন 1 রাতের মধ্যেই সহজ সরল মানুষগুলো ওর আত্মার আত্মীয় হয়ে দাঁড়িয়েছিল। 3টে দিন কোনো ক্রমে কেটে গেল। পরনের একটাই জামা প্যান্ট থেকে ঘামের গন্ধ ছাড়ছে। মাথার চুলে জট পড়েছে। রাস্তার ধারে কল আছে, জলের অভাব নেই, কিন্তু দ্বিতীয় পোশাক তো নেই যে স্নান করবে। ইতিমধ্যে এক আশ্রমের সাধুর সঙ্গে পরিচয় হয়েছে তার। তাকেও সে একই গল্প শুনিয়েছে। সাধুজি সমবেদনা জানালেন প্রচুর। দুবেলা খাওয়ার ব্যবস্থা আর আশ্রমের অতিথিশালার একটা ডরমিটরিতে থাকার অনুমতি দিলেন 3 দিনের জন্য। আশ্রমের নিয়ম অনুযায়ী 3 দিনের বেশি কেউ থাকতে পারে না। সাধুজি ওর সঙ্গে কথা বলে জেনেছিলেন ও শিক্ষিত। দ্বিতীয় দিনে শহরের একটা হোটেলে কাজ জুটিয়ে দিলেন। কাজটা দালালের। স্টেশন থেকে তীর্থযাত্রীদের হোটেলে নিয়ে আসতে হবে, তার জন্য কমিশন পাবে। হোটেলের মালিক কাম ম্যানেজার জেরির চেহারা দেখে আর কথাবার্তা শুনে ওকে বহাল করে নিল। তবে বলল, कमल जी, ये लिबास तो नहीं चलेगा यहाँ। आप एक कुर्ता पजामा खरीद लो। পাজামা কুর্তা কেনার জন্য কিছু টাকাও আগাম দিল তার হাতে। পাজামা কুর্তা পরিহিত কমল চৌধুরীর চেহারা আর কথার গুণে হোটেলে ভালোই লোকজন আসতে শুরু করল। পকেটে কিছু টাকা পয়সাও এলো। হোটেলের কাজের লোকেদের ঘরে মেঝেতে শোবার জন্য একটা তেলচিটে তোষক ও বালিশও জুটল। মাসখানেক পরে জেরি ওর অনাথ আশ্রমের ফাদার টমাস, যিনি ওকে মানুষ করেছেন, তাকে ফোন করল। যে অপরাধের গোড়ায় পৌঁছনোর জন্য রজত শুভ্র বদ্ধপরিকর ছিলেন, তার শিকড় দেখা গেল অনেক গভীরে।
তদন্তকারী দলে অবসরপ্রাপ্ত একজন আমলার অংশ নেওয়া নিয়ে বিস্তর জল ঘোলা হলো। রজত শুভ্রকে এই কেসের সঙ্গে কোনো রকম সংস্রব রাখতে নিষেধ করা হলো কঠোর ভাষায়। শুধু তার আগের অবদানের কথা ভেবে এর বেশি কিছু করা হলো না, তাও পরিষ্কার জানিয়ে দেওয়া হলো তাঁকে। রাঁচির ভার্মাকে ট্রান্সফার করে দেওয়া হলো অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ পদে। তার অপরাধ, সে একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে গোপন তদন্তে অংশগ্রহণ করতে দিয়েছে। তবে এরকমটা যে হতে পারে, রজত শুভ্রর কিছুটা অনুমান ছিল। তিনি জেনে শুনেই ঝুঁকি নিয়েছিলেন, তাই তার চাকরি জীবনের এক জুনিয়রকে তিনি সব জানিয়েছিলেন। সাক্সেনা তার থেকে বছর চারেকের ছোট এবং তার অধীনস্থ হলেও দুজনের হৃদ্যতা খুবই ছিল, কারণ দুজনের মূল্যবোধের প্রচুর মিল। সাক্সেনা এখন দফতরের উচ্চ পদে আছেন। 2 বছর আগে উত্তর বিহারের এক ছোট শহরে 40টি শিশুর মৃত্যুকে কেন্দ্র করে যে আন্তর্জাতিক ষড়যন্ত্রের কথা জানা যায়, সেই কেসের তদন্তকারী অফিসার তিনি ছিলেন। সেই ঘটনার ভিত্তিতে ভারতে কোনো নতুন ওষুধের ক্লিনিক্যাল ট্রায়ালের নিয়ম বদলানো হয়। তিনি সমস্ত ঘটনা সাক্সেনাকে জানান, যাতে এই মামলা লাল ফিতের বাঁধনে চাপা না পড়ে যায়। সাক্সেনার চাপে নতুন তদন্তকারী দল জেল ও মডার্ন হসপিটাল থেকে কয়েদি পাচারের বেশ কিছু প্রমাণ খুঁজে পেতে সক্ষম হল। জেলের ভিতরে ডাক্তার রাজীব রঞ্জনকে একবার খুন করার চেষ্টা হয়। তাকে কড়া পাহারায় দিল্লির তিহার জেলে নিয়ে এসে সলিটারি সেলে রাখার ব্যবস্থা করা হলো। সাক্সেনা রজত শুভ্রকে ফোন করে তদন্তের অগ্রগতি সম্পর্কে জানান, পরামর্শও নেন। তিনি এই গ্যাংয়ের অনেক খবর দিলেন একদিন। রজতের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক এখন বন্ধুত্বের পর্যায়ে। রজতকে দাদা বলে সম্বোধন করেন তিনি। এই মডার্ন হসপিটাল আর ঝাড়খণ্ডের জেল তো প্রভারবিয়াল টিপ অফ দ্য আইসবার্গ দাদা। হ্যাঁ, সেরকম আমিও আন্দাজ করছিলাম। রীতিমতো সংগঠিত নেটওয়ার্ক না থাকলে এই জিনিস সম্ভব নয়। রজত বললেন, ঠিকই তাই। অর্গান ট্রান্সপ্ল্যান্ট বেশ ঝামেলার ব্যাপার। ব্লাড গ্রুপ ইত্যাদি ম্যাচ করলে তবেই ডোনার ঠিক করা হয়। আর ডোনারের শরীর থেকে কিডনি বার করার পর সেটা প্রতিস্থাপনের উপযুক্ত থাকে ওই 24 থেকে 34 ঘন্টা। লিভার, হার্ট, লাংস আরও অনেক কম সময়। তারপর অর্গানগুলো খারাপ হতে থাকে। তার মানে ডোনারকে নিয়ে আসতে হবে যে অর্গান নিচ্ছে তার কাছাকাছি। সবচেয়ে ভালো হয় যদি একই হাসপাতালে দুজন থাকে, কারণ সার্জনদের হাতে সময় বেশি থাকে না। তো বুঝতেই পারছেন যে বড় শহরগুলোর কিছু হাসপাতাল আর ডাক্তার এই ব্যবসার সঙ্গে জড়িত। রজত এমনই কিছু আন্দাজ করেছিলেন। তিনি জিজ্ঞেস করলেন, ভারতে বহু গ্রামে এইসব হাসপাতালের দালালরা সক্রিয় বলে জানি। গরিব চাষাভুষো লোক দেনা শোধ করতে না পেরে একটা কিডনি বিক্রি, এরকম একটা খবর পড়েছি ওই অর্গান ডোনেশন নিয়ে। তো আত্মীয় না হলেও ডোনার হতে ওই 50-60 হাজার টাকার বিনিময়ে একটা ব্যবস্থা করে দেওয়া যায়। কিন্তু একটা জিনিস আমাকে বলো, সরকারের খুব কঠিন নিয়মকানুন কিন্তু রয়েছে। এভাবে তো পারবে না। কিন্তু এটাকে কিভাবে ওরা পাশ কাটায়, অ্যাভয়েড করে কি করে? ফোনের অপর প্রান্ত থেকে সাক্সেনার অট্টহাসি শোনা যায়। দাদা, আপনাকেও বলে দিতে হবে এইসব। দিল্লি, মুম্বাই, ব্যাঙ্গালোর, চেন্নাই সব শহরে কিছু হাসপাতাল আইডেন্টিফাই করেছি আমরা। সেখানে দালালরা ঘুরে বেড়ায়। ভারতে বছরে 2 লাখ লোকের কিডনি প্রতিস্থাপন দরকার হয়। তো তার মধ্যে মাত্রই 7 থেকে 8 হাজার লোক এই ব্যয় সাপেক্ষ অপারেশন করতে পারে। দালালরা খদ্দের থেকে বুঝে নেয় যে কার সেরকম খরচ করার ক্ষমতা আছে। তারপর ওই মোটা টাকার বিনিময়ে ডোনার জোগাড় করে আত্মীয় সাজিয়ে। তার জন্য জাল ওই সমস্ত কাগজপত্র সব দালালরাই ব্যবস্থা করে। কিন্তু দাদা জানেন তো, এই ব্যাপারটা না অনেকেই জানে, কিন্তু আসল বাজারটা আরো বড়। মেডিকেল ট্যুরিজমের কথা শুনেছেন তো নিশ্চয়ই? হ্যাঁ, মেডিকেল ট্যুরিজম এখন তো ভীষণ রকম শোনা যাচ্ছে এই টার্মটা। মধ্যপ্রাচ্য থেকে আরব শেখরা আসে ভারতের বড় শহরের 5 তারা প্রাইভেট হাসপাতালে চিকিৎসা করাতে। ওদের দেশের থেকে অনেক কম খরচে হয় চিকিৎসা, আর চিকিৎসার মানও অনেক ভালো আমাদের দেশে তুলনায়। একদম দাদা, এইটাই আসল বাজার এই অর্গান ট্রাফিকিং গ্যাংয়ের। শুধু আরব দেশ থেকেই নয়, এখন ইউরোপ, আমেরিকা থেকেও রোগী আসছে এই দেশে। কারণ চিকিৎসার খরচা শুধু নয়, অর্গানও এখানে অনেক সস্তায় পাওয়া যায়। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার যে যাদের শরীর থেকে এইসব বিদেশিদের জন্য কিডনি কে লিভার বার করে নেওয়া হয়,
তাদের বেশিরভাগ জেনে শুনে দেয়ই না। ওই জেলের হতভাগ্য কয়েদিদের মতো তাদের ইচ্ছার বিরুদ্ধেই নেওয়া হয়, আর সাক্ষ্য দেওয়ার জন্য এরা কেউ আর বেঁচেও থাকে না। সে কি এইরকম আরও জেলের সন্ধান পেয়েছে নাকি? দাদা, শুধু জেল নয়, আপনি তো জানেন যে প্রতি বছর 70,000 থেকে 1 লাখ বাচ্চা হারিয়ে যায় আমাদের দেশে। তার অর্ধেককে আর কোনোদিন খুঁজেই পাওয়া যায় না। দেখতে ভালো হলে এদের পাচার করা হয় ওই বিশ্বব্যাপী চাইল্ড সেক্স ট্রেডে, আর বাকিদের অর্গান বার করে মৃতদেহ নদী নালায় ফেলে দেওয়া হয় বা পুড়িয়ে ফেলা হয়। এর মধ্যে অনেক বড় বড় লোক জড়িত দাদা। এটা ওই দেশ জোড়া এক বা একাধিক মাফিয়ার মতো গ্যাংয়ের কাজ। আরও অনেক তথ্য দেন সাক্সেনা। এসব শুনলে সাধারণ মানুষ আতঙ্কে শিউরে উঠবে, কিন্তু এই দুই অভিজ্ঞ পুলিশ কর্তা সারা জীবন অপরাধ আর অপরাধী নিয়েই কাজ করেছেন। কোনো কিছুই সহজে বিচলিত করতে পারে না তাদের। মাঝে মাঝে রজত শুভ্র নিজের মনে ভাবেন, মানুষের সমাজ থেকে অপরাধ কি কোনোদিন দূর করা সম্ভব হবে? প্রৌঢ় বয়সে পৌঁছে নিজের মনের ভিতরে উঁকি দেওয়ার চেষ্টা করেন তিনি। প্রশ্ন করেন নিজেকে, যদি তার কোনো প্রিয়জনের কিডনির প্রয়োজন হয় আর আত্মীয়দের মধ্যে যদি ডোনার না পাওয়া যায়, তাহলে তিনি কি করবেন? কতটা আইন তিনি নিজে ভাঙবেন? সাক্সেনাকে তিনি উৎসাহ দেন তদন্ত চালিয়ে যাবার জন্য। যদিও এ অপরাধের সমূলে উৎখাত সম্ভব কিনা তাতে তার নিজেরই সন্দেহ আছে, তবুও সে কথা সাক্সেনাকে তিনি বলেন না। অল দ্য বেস্ট সাক্সেনা। থ্যাংক ইউ দাদা, আই এম ট্রাইং মাই বেস্ট। আজ কাহনে শুনলেন শ্যামল ঘোষের কাহিনী মৃতভোজী। গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে গল্পতে একটা লাইক এবং কাহনে সাবস্ক্রাইব করার পাশাপাশি কমেন্ট সেকশনের পাশে থাকা হাইপ অপশনে ক্লিক করে দেবেন কাইন্ডলি। বিভিন্ন চরিত্রে যেসব কলাকুশলীরা অভিনয় করেছেন তাদের নাম আপনারা পাবেন ডেসক্রিপশনে। কোন চরিত্রে কাকে কেমন লাগলো এবং গল্পটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আমরা। আগামী সপ্তাহে আরও একটি দুর্দান্ত গল্প নিয়ে ফিরবে কাহন। সাহিত্য দীর্ঘজীবী হোক।